চলো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আজকে আমাদের ক্লাস নাম্বার 6। এখানে আমরা দেখছি যে ইকোনমিক পলিসিস অফ দ্য ব্রিটিশ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, অর্থাৎ ব্রিটিশ পাওয়ার যখন ভারতবর্ষে কনসলিডেট হলো, তারপর ব্রিটিশ সরকার নিজেদের অ্যাডমিনিস্ট্রেশনের সেট আপের দিকে মনোনিবেশ করলো এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছু ইকোনমিক পলিসি অ্যাডপ্ট করলো। আর এই ব্রিটিশদের করা ইকোনমিক পলিসি কিন্তু মোটেই ভারতের জন্য শুভকর ছিল না, কারণ তারা এই ইকোনমিক পলিসিগুলোর মাধ্যমে ভারতকে এক্সপ্লয়েট করেছে, প্রচুর পরিমাণে এক্সপ্লয়েট করেছে, ড্রেন অফ ওয়েলথ হয়েছে, আমাদের সম্পদ বিদেশে চলে গেছে। এবং তাছাড়াও আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে 1857 সালের আগে পর্যন্ত ব্রিটিশদের যে অ্যাডমিনিস্ট্রেশন ভারতবর্ষে এসছে, তারা কিছু ল পাস করেছিল, সেই বিষয়গুলোকে আজকে আমরা ক্লাসে দেখব। ঠিক, তাহলে মডার্ন হিস্ট্রিতে আমরা ধীরে ধীরে এটাকে কিন্তু কমপ্লিট করে ফেলবো। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ব্রিটিশদের নেওয়া কতগুলো নীতি, যেমন সাবসিডিয়ারি অ্যালায়েন্স, তারপর তোমার ডক্ট্রাইন অফ ল্যাপস। যদি এটা আমি প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছি, তবু এটাকে আমি যখন ওই লোকাল রিবেলিয়ান বা পিজেন্ট মুভমেন্ট বা ট্রাইবাল মুভমেন্ট বা সিভিল বা মিলিটারি ডিসঅবিডিয়েন্স যেগুলো আছে, এই বিষয়গুলো পড়ানোর সময় ওটাকে আমরা কমপ্লিট করে নেব। অ্যান্ড দেন তারপর আমরা 1857 পর থেকে 1885 পর্যন্ত, মানে কংগ্রেসের সেট আপ পর্যন্ত, ওই জায়গাটাকে একবার দেখব। অ্যান্ড দেন তারপর কংগ্রেসের সেট আপ থেকে শুরু করে তোমার 1947 পর্যন্তকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলো, তাহলে আজকের ক্লাসের যে বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে যে ব্রিটিশ সরকারের নেওয়া বিভিন্ন ধরনের ইকোনমিক পলিসি, আর এই ইকোনমিক পলিসিগুলোর মাধ্যমে ভারতবর্ষের যে এক্সপ্লয়টেশন হয়েছে, ইকোনমিক এক্সপ্লয়টেশন হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো, তাহলে আমরা যদি বলি যে ব্রিটিশদের নেওয়া ইকোনমিক পলিসি, ঠিক আছে না, সেটা কি ভারতবর্ষের ইকোনমিক আর সোশ্যাল যে স্ট্রাকচার সেটাকে পরিবর্তন করে দিয়েছিল। অর্থাৎ ভারতবর্ষ ধীরে ধীরে একটা কলোনিয়াল ইকোনমিতে প্রবেশ করেছিল। অর্থাৎ ব্রিটিশদের নেওয়া যে ইকোনমিক পলিসি, তার দ্বারা ইন্ডিয়ার ইকোনমি কনভার্টেড ইনটু কলোনিয়াল ইকোনমি। কলোনিয়াল ইকোনমিতে একটা উপনিবেশিক মানে অর্থনীতিতে কিন্তু কনভার্ট হয়েছিল, যেখানে আমরা দেখব যে ভারতবর্ষের অর্থব্যবস্থাতে যেখানে মানুষ তাদের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে, অর্থাৎ ভারতীয়দের যে জীবনশৈলী বা ভারতীয়দের যে অর্থনীতি, সেটাকে টোটালটাকে নির্মূল করে দিয়ে একটা ঔপনিবেশিক অর্থনীতিতে মানুষকে নিয়ে আসা হলো ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে, দ্য ইকোনমিক পলিসিজ অফ দ্য ব্রিটিশ রেজাল্টেড ইন র্যাপিড ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়াজ ইকোনমি ইন্টু আ কলোনিয়াল ইকোনমি, দ্য নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ হুইচ ওয়ার ডিটারমাইন্ড বাই দ্য নিডস বাই দ্য ব্রিটিশ ইকোনমি। ওকে, যেটা আলটিমেটলি ভারতের এই ইকোনমিটাতে ব্রিটিশ ইকোনমি মানে প্রসপার করেছিল। The English East India Company set foot in India in the beginning of the 17th century. 17শো শতাব্দীর শুরুতে, 17 শতাব্দীর শুরুতে এরা আমাদের ভারতে পা রেখেছিল অ্যাজ আ ট্রেডিং কোম্পানি, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে। However, gradually the Britishers raised their status quo in the foreign land, increased their political stronghold in phases, and culminated in ruling the country for almost 2 centuries. অর্থাৎ তারা ব্যবসায়ের নাম করে আমাদের ভারতভূমিতে প্রবেশ করলেও ধীরে ধীরে তারা রাজনৈতিক ক্ষেত্রকে দখল করেছে এবং সেই জায়গায় তারা আমাদের ভারতবর্ষকে রাজনৈতিকভাবে শোষণ করেছে 200 বছর ধরে। দেয়ার interventions with India at different stages had different implications and impacts. অর্থাৎ ভারতবর্ষে তাদের যে প্রভাব বা ভারতবর্ষে তাদের যে হস্তক্ষেপ, এটার মাধ্যমে ভারতবর্ষের কিছু পরিবর্তন এসছে। The economic policies adopted had different impacts at different stages. এই যে ভারতবর্ষে যে ব্রিটিশ পলিসি, ইকোনমিক পলিসি, এটাকে আমরা 3টে স্টেজে দেখব। ওকে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটালিজম। সেকেন্ড স্টেজে আমরা দেখব ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম, অ্যান্ড থার্ড স্টেজে গিয়ে আমরা দেখব হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটালিজম। ওকে, তো এই ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলো এক এক করে আমরা দেখি। তো ইকোনমিক পলিসিজ অফ দ্য ব্রিটিশ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এর আগে আমরা একটু এই ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি যে এই জায়গাটা কি করে হলো। দেখো, 1757 সালে পলাশির যুদ্ধের পর
1757 সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা বাংলাতে একটা ট্রেডের একটা ফ্রি লাইসেন্স তারা পেয়ে গেল, এবং তারা কিন্তু এনকারেজড হলো যে তারা নেটিভ রাজাদেরকে হারাতে পারে, বা নেটিভ রাজাদের যে যোগ্যতা তাদের থেকে অনেক কম, এটা কিন্তু তারা বুঝে গিয়েছিল। এরপর যখন বক্সার যুদ্ধ হলো, বক্সার যুদ্ধের পর কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষের সর্বে সর্বা হয়ে উঠল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে থাকা অন্যান্য যে ইউরোপীয় দেশগুলি ছিল তাদের সবাইকেই কিন্তু ভারতের থেকে, তাদের স্ট্রং হোল্ড থেকে তাদেরকে ডিপার্চার করতে শুরু করলো, অর্থাৎ তাদের প্রভাব কমিয়ে দিয়ে একদম ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা একাধিপত্য এই ভারত ভূমিতে তারা চালাতে শুরু করলো। এইভাবে করতে করতে 18 শতকের শেষের দিকে আসতে আসতে ব্রিটিশ রুল হ্যাড বিন এস্টাবলিশড ইন লার্জ পার্টস অফ দ্য কান্ট্রি। আমাদের ভারতবর্ষে প্রায় সর্বত্র এই ব্রিটিশদের সাম্রাজ্য ছড়িয়ে পড়ল। দ্য ব্রিটিশ ডিজায়ার্ড ইন্ডিয়া টু বি আ প্রফিটেবল মার্কেট ফর ব্রিটিশ গুডস, এবং ব্রিটিশরা ভারতবর্ষকে একটা প্রফিটেবল মার্কেট হিসাবে ব্রিটিশ গুডস পণ্যগুলোকে বিক্রি করার জন্য ব্যবহার করতে শুরু করেছিল। ব্রিটেন ডিস্ট্রয়েড ইন্ডিয়াস মেডিভাল ইকোনমিক স্ট্রাকচার, যেটা আমি আগেই বললাম যে ব্রিটেন ভারতবর্ষের যে ইকোনমিক স্ট্রাকচার সেটাকে তারা ভেঙে দিয়েছিল, হ্যাঁ, এবং সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের একটা সার্ভিস হোল্ডিং একটা জায়গা, হ্যাঁ, বা কৃষককে মানে এক্সপ্লয়েট করার মাধ্যমে সমস্ত ব্যবস্থাগুলোকে নড়বড় করে দিয়েছিল। During their reign in India, they implemented a number of economic policies that had a significant impact on Indian society. Now, আমরা এক এক করে আসি স্টেজগুলোতে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখব যে ডিফারেন্স বিটুইন ব্রিটিশ অ্যাপ্রোচ অ্যান্ড প্রিভিয়াস ফরেন কনকোয়েস্ট, অর্থাৎ ভারতবর্ষে তো পাঁচটি ইউরোপীয় কান্ট্রি এসেছিল, তো তাদের সাথে ব্রিটিশদের তফাৎ কি ছিল? The British conquest was unique among all previous foreign conquest. Previous conquerors had deposed Indian political powers but made no fundamental changes to the country's economic structure. They had gradually become a part of Indian life, both political and economical. ওকে, তার মানে বলার চেষ্টা করা হচ্ছে যে ব্রিটিশরা ছাড়া আর যে সমস্ত ইউরোপিয়ানসরা ভারতে এসেছিল তারা ভারতবর্ষের রাজনীতিতে হস্তক্ষেপ করলেও তারা কিন্তু এটাকে কখনো চেঞ্জ করেনি, অর্থাৎ তাদের মধ্যে যে ফান্ডামেন্টাল চেঞ্জ কিন্তু তারা আনেনি ভারতবর্ষের যে ইকোনমিক স্ট্রাকচার। কিন্তু ব্রিটিশরা ধীরে ধীরে এবং তারা কি অন্যান্যরা তারা ভারতের জীবনের সাথে নিজেদেরকে মিলিয়ে মিশিয়ে নিয়েছিল, কিন্তু ব্রিটিশরা সেটা করেনি। ব্রিটিশরা ভারতবর্ষকে কখনোই নিজেদের ভাবেনি, বরং ব্রিটিশরা সবসময় ভারতবর্ষকে ভেবেছে তাদের এটা এক্সপ্লয়েড ফিল্ড, অর্থাৎ তারা এখান থেকে যত পারো সম্পদ আহরণ করো এবং নিজের দেশে নিয়ে যাও, নিজেদেরকে প্রসপার করো। ভারতবর্ষে থাকা পিজেন্ট আর্টিসিয়ান গ্রুপ যারা ট্রেড করতো হ্যাড কন্টিনিউ টু লিভ দেয়ার প্রিভিয়াস লাইফস, তারা তাদের জীবনযাপন করেছে, যারা মানে দেখো কৃষক, আর্টিসিয়ান, ট্রেডার had continued to live their previous lives. The basic economic pattern of the self-sufficient village economy had been maintained. অর্থাৎ অন্যান্যরা যারা এসেছিল তাদের সময় কৃষক, শিল্পী, ব্যবসায়ী তারা নিজেদের যে গ্রামের বা একটা বসতির যে সেলফ সাফিসিয়েন্ট যে ভিলেজ ইকোনমি সেটাকে মেনটেন রাখতে পেরেছিল। A change in rulers had merely meant a change in the personnel of those who appropriated the surplus of the peasants. Okay, now the British conquerors, on the other hand, were a completely different story. They completely upended India's traditional economic structure. Furthermore, they never became a part of Indian life. খুব important. বিদেশি যে সমস্ত শত্রু বা শক্তি ভারতে এসছে তারা একটা সময় ভারতের পার্ট হয়ে গেছে, ভারতের জীবনের অঙ্গ হয়ে গেছে, কিন্তু ব্রিটিশরা সেটা কোনোদিন হয়নি। ব্রিটিশরা সারা জীবনই ভারতীয়দেরকে অন্য নজরে ইনফেরিয়ার একটা দৃষ্টিতে তারা দেখতো। দে ওয়ার অলওয়েজ ফরেনার্স ইন দ্য কান্ট্রি, কারণ তারা দেশের মধ্যে সারা জীবনই ফরেনার্স থেকে গেছে, কখনো দেশীয় হতে পারেনি। এক্সপ্লয়টিং ইন্ডিয়ান রিসোর্সগুলোকে এক্সপ্লয়েট করেছে অ্যান্ড ক্যারিং অ্যাওয়ে ইন্ডিয়াস ওয়েলথ অ্যাজ আ ফর্ম অফ ট্রিবিউট, এবং তারা ভারতের সম্পদ সার্ভিস দেওয়ার নাম করে বেতন হিসাবে তারা তাদের নিজেদের দেশে নিয়ে গেছে। The consequences of subordinating the Indian economy to the interest of British trade and industry were numerous and diverse. Now,
আমরা এবার এক একটা স্টেজকে দেখি। ফেজেস অফ ইকোনমিক এক্সপ্লয়টেশন বাই ইন্ডিয়া বাই ব্রিটিশ। প্রথম ফেজ যেটা, সেটা হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটালিজম, যেটা 1600 থেকে শুরু করে 1800 শতাব্দী পর্যন্ত, 1800 সাল পর্যন্ত আমরা দেখতে পারি। মানে গোটা 200 বছর আমরা কমার্শিয়াল ক্যাপিটালিজম দেখতে পাবো, যেটাকে আমরা নাম দিচ্ছি বা যেটাকে বলা হয় মার্কান্টাইলিজম বলা হয়। হ্যাঁ, মার্কান্টাইলিজম। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্কান্টাইলিজম? নাও মার্কান্টাইলিজম মানে হচ্ছে যেখানে বিশ্বাস করা হয় যে সম্পদ, এই পৃথিবীতে যত বেশি সম্পদ আহরণ করতে পারবে তত বেশি সুখ। ওকে, অর্থাৎ এবং আরো মনে করা হয় যে এই পৃথিবীতে সম্পদ হচ্ছে লিমিটেড, তাই যত পারো তত সংগ্রহ করো, সম্পদ দ্রুত শেষ হয়ে যাবে, তাই যে যতভাবে পারো ততভাবে এক্সপ্লয়েট করো, সম্পদের আহরণ করো। এইটা হচ্ছে মার্কান্টাইলিজমের একটা মানে কাহিনী। যেমন এখানে জোম্যাটো, সুইগি, তারপর যে সমস্ত বিভিন্ন যে অনলাইন শপিং সেন্টারগুলো রয়েছে, এরা সবাই কিন্তু এই মার্কান্টাইলিজমের মধ্যেই পড়ছে। বুঝতে পারছো তো? তো কমার্শিয়াল ক্যাপিটালিজম ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ টাইপ অফ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম হুইচ ওয়াজ এসেনশিয়ালি বেসড অন দ্য কনসেপ্টস অফ ক্যাপিটাল, ভ্যালু, লেবার অ্যান্ড ক্যাপিটালাইজেশন। মানে এই কমার্শিয়াল ক্যাপিটালিজমের মধ্যে তুমি দেখতে পাবে যে এইখানে তুমি কি করছো না, ইনভেস্ট করছো। হ্যাঁ, ইনভেস্ট করছো, তার লেবারটাকে ইউটিলাইজ করছো এবং ক্যাপিটালাইজেশন গেইন করছো। ওকে, দ্য পিরিয়ড মার্কড অ্যান ইকোনমিক ট্রানজিশন দ্যাট প্যাট্রোনাইজড প্রফিট ফ্রম হোয়াট ওয়াজ আর্লিয়ার সাবস্টেন্স ওরিয়েন্টেড। অর্থাৎ এখান থেকে তুমি যত ধরনের প্রফিট গেইন করতে পারো সেটা করে নাও। The British East India Company strengthened its foothold in India during this period. এই পিরিয়ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজেদের শক্তি বৃদ্ধি করেছে ভারতবর্ষে। The primary function of the company during this time period was to buy spices, cotton and silk from India and sell them at huge profits to large markets these goods enjoyed in Britain. অর্থাৎ তারা ভারতবর্ষ থেকে খুব সস্তায় স্পাইস, কটন, সিল্ক এগুলোকে নিয়ে যেত এবং সেটা ব্রিটিশ মার্কেটে যেখানে এর প্রচণ্ড ভ্যালু ছিল, দাম ছিল, সেগুলোকে সেটা বিক্রি করতো এবং এইভাবে প্রফিট আর্ন করতো। দ্য মার্চেন্ট এন্টারপ্রেনার কন্ট্রোলড দ্য এন্টায়ার প্রোডাকশন প্রসেস। এবং এটার জন্য যা প্রোডাকশন প্রসেস রয়েছে টোটালটাই এই ব্যবসায়ীরা কন্ট্রোল করতো। প্রোডাকশন হ্যাপেন্ড অ্যাট আ মাচ স্মলার স্কেল দ্যান ইন ফ্যাক্টরিজ অ্যাজ অ্যাক্সেস টু ফ্যাক্টরস অফ প্রোডাকশন ওয়্যার লিমিটেড। অর্থাৎ এখানে প্রোডাকশনের ফ্যাক্টরসগুলো লিমিটেড ছিল। হ্যাঁ, ডিমান্ড ফর লেবার ইনক্রিজড উইথ দ্য মার্চেন্টস ইনক্রিজিং desire for profit and thus more workers were hired who shifted among agriculture to industry। এবং এখানে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার সেক্টর থেকে মানুষ ধীরে ধীরে ইন্ডাস্ট্রির দিকে চলে যাচ্ছে। দিস ফেজ impacted India in multiple ways. Export of Indian goods increased during this period, so did production. It led to the development of towns, okay, commercialization of agriculture, and industries started to make significant changes in the economy and society. Now comes the second phase, that is industrial capitalism, that is called laissez-faire. না, এটা laissez-faire অ্যাডাম স্মিথের একটা কনসেপ্ট। এখানে বলা হচ্ছে কি বলতো, laissez-faire মানে হচ্ছে অ্যালাউ টু ডু, কোনো কিছু করতে দেওয়া। আমরা ইকোনমিতে এটা পড়েছি যে laissez-faire মানে হচ্ছে যে ইকোনমিতে গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই, অর্থাৎ ইকোনমিটাকে ইকোনমির মতন ছেড়ে দিতে হবে, এখানে গভর্নমেন্টের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। সেই জায়গায় তিনি অদৃশ্য হাতের কথা বলেছিলেন না, যখন ডিমান্ড ইনক্রিজ করবে তখন প্রোডাকশন ইনক্রিজ করবে। হ্যাঁ, যখন প্রোডাকশন কমে যাবে তখন ডিমান্ডও কমে যাবে। এই যে বিষয়টা আমি ইকোনমিক্সে পড়ে রেখেছি, তোমরা একবার দেখে নিও ক্লাসগুলো সেখানে। তো সেই লেজে-ফেয়ারের কনসেপ্টটাই কিন্তু এই সেকেন্ড ফেজে আমরা দেখতে পাই, যেটা 1800 থেকে শুরু করে 1860 পর্যন্ত চলেছে। অর্থাৎ যখন ব্রিটিশ শক্তি, যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসায়ের সাথে সাথে পলিটিক্যাল অ্যাডভান্স যখন তারা পেয়েছে, তখন এই ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের মাধ্যমে কি হয়েছে, যে ইন্ডাস্ট্রি এটা বৃদ্ধি পেয়েছে এবং যারা কৃষক ছিল তারা ভূমিহীন হয়ে পড়েছে এর মধ্যে, কারণ এর মধ্যে দেখবে অনেকগুলো তারা ল্যান্ড রেভিনিউ প্রসেস এনেছে, যে ল্যান্ড রেভিনিউ প্রসেসগুলোর মাধ্যমে ভারতবর্ষের যারা পিজেন্ট, যারা কৃষক, তারা ভূমিহীন হয়ে পড়েছে।
ঠিক আছে। আর সেই ভূমিহীন কৃষকেরা কিন্তু ধীরে ধীরে তাদের, কারণ জমিদারদের হাতে ক্ষমতা চলে গেছিল, ঠিক আছে না, আমরা পড়বো ধীরে ধীরে। 1793-তে জমিদারি প্রথা, পার্মানেন্ট সেটেলমেন্ট, তো সেই পার্মানেন্ট সেটেলমেন্টের ফলে কি হলো, পার্মানেন্ট সেটেলমেন্টের ফলে একটা এলাকার জমি একজন জমিদারকে দিয়ে দেওয়া হলো। তাহলে যে জমিটা একটা কমিউনিটির ছিল, একটা ভিলেজের ছিল, ভিলেজার্সদের ছিল, সেটা একটা মালিকের অধীনে চলে গেল, যার ফলে কৃষকেরা ভূমিহীন হয়ে পড়লো, তারা টিন্যান্ট হয়ে পড়লো, বড় বড় জমিদারের প্রজা হয়ে পড়লো, কারণ জমির মালিক হয়ে গেল জমিদাররা। সেই ক্ষেত্রে সেই সমস্ত কৃষকরা কিন্তু ইন্ডাস্ট্রির দিকে তারা মুভ করেছে। ওকে, এর মধ্যে থেকে দেখতে পাবো যে ব্রিটিশ সরকার এখানে তাদের ব্যবসাটাকে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ব্যবসা করার জন্য তারা আবার চার্টার গেইন করছে 1813-তে, তাই না। এবং এইভাবে করতে করতে 1860 পর্যন্ত কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মনোপলিটাকে কিন্তু এখানে বজায় রেখেছে। ওকে, তাহলে একবার লাইন বাই লাইন পড়ে দেখা যাক। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম refers to the emergence of new modes of production and distribution as a result of the industrial revolution, particularly in the early 1800s in Britain। অর্থাৎ 18 শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশে যখন মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তার ফলে যে মানে যে গুডস প্রোডাকশন এবং তার যে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, সেটার মধ্যে চেঞ্জ আসলো। Because of radical new developments in metal production during the 19th century, the 19th century is commonly referred to as the machine age. Okay, because trade is the mode of exploitation by the European powers, this stage is also known as colonialism of free trade. Okay, so এটাকে colonialism of free trade বলা হয়। It began with the Charter Act of 1813। 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে এটা শুরু হয়েছিল এবং এটা 1860 পর্যন্ত আমরা দেখব যে চলছে। In the European world, the period was characterized by a complex division of labor between and within a work process, as well as the routinization of work tasks. Rapid expansion of industries coupled by intensive commercialization of এগ্রিকালচারের কমার্শিয়ালাইজেশন হচ্ছে ফর প্রডিউসিং র ম্যাটেরিয়ালস ফর দ্য ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ দেখো বিষয়টা হচ্ছে কি, যে ব্রিটেনের শিল্প বিপ্লব ঘটেছে, সেইখানে বিভিন্ন ধরনের যন্ত্র মেশিন তৈরি হয়েছে, সেই জায়গায় এবার প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়েছে, প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে, তো সেই জায়গায় তো র ম্যাটেরিয়াল সাপ্লাই করতে হবে। আর সেটা এসে ভারতবর্ষে এসে চলো নীল চাষ করাও, ঠিক আছে না, নীল চাষ করাও। কৃষক মানে এরকম করতে করতে ব্রিটিশদের ডিমান্ডেড, অর্থাৎ এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন, এগ্রিকালচার মানে কি, যে আমি যেটা চাইবো সেটাকেই তোমায় উৎপাদন করতে হবে। কিন্তু একটা দেশের অর্থনীতি বেঁচে থাকতে গেলে খাদ্যদ্রব্য, ফুড গ্রেন, সেটাও তো দরকার। দেখা গেল যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মধ্যে ফেমাইন হচ্ছে, দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে, বন্যা খরাতে মানুষের কাছে খাবার নেই। যেখানে নীল চাষ করানো হচ্ছে জোরপূর্বক, অর্থাৎ যেখানে ধানের জমি ছিল সেই জায়গাতে নীল চাষ করাতে বাধ্য করা হচ্ছে, যেখানে গম চাষ হতো সেই সমস্ত জমিতে নীল চাষ করতে বাধ্য করা হচ্ছে। তো এই যে এগ্রিকালচারের কমার্শিয়ালাইজেশন হলো, এটা কেন হলো? ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য হলো। তো এই সমগ্র ব্যাপারটা কিন্তু ভারতবর্ষের ইকোনমিটাকে টোটালটাই ভেঙে দিয়েছিল। আর ওই যে বললাম জমিদারি প্রথার মাধ্যমে কৃষকরা তাদের ভূমি হারিয়ে ফেলেছিল, তারা শুধুমাত্র ভাগ চাষিতে পরিণত হয়েছিল, ঠিক। তো সেই কারণে দেখা যাচ্ছে যে ভারতীয়দের যে মানে কৃষক সমাজ, তারা কর্মচ্যুত হয়ে পড়ছে এবং তারা ইন্ডাস্ট্রির দিকে তাদের মুভমেন্ট শুরু হচ্ছে। অর্থাৎ দ্য ব্রিটিশ কনভার্টেড ইটস কলোনিজ, পার্টিকুলারলি ইন্ডিয়া, ইন্টু মিয়ার মার্কেটস ফর দেয়ার মেশিন মেড ফাইনাল প্রোডাক্টস। এবং সেইগুলো দেখো বিষয়টা কি, ভারত থেকে কাঁচামাল নিয়ে যাচ্ছে বিনা পয়সায়, ব্রিটেন থেকে সেটা বানাচ্ছে, জামা প্যান্ট তৈরি করছে, কাপড় তৈরি করছে, করে সেটাকে আবার ভারতে এনে বিক্রি করছে চড়া দামে। এটাই ছিল ব্যবসা। তাহলে এই জায়গায় ওয়েলথ অফ মানে ড্রেনের ওয়েলথ হচ্ছে কেন, কি বলো দেখি। মনে করো যে আমি তোমায় টাকা দিলাম, তোমার থেকে আমি মাল নিলাম বা কোনো জিনিস নিলাম, এটাকে বলে ট্রেড, ঠিক। কিন্তু তুমি আমার থেকে টাকা মানে আমার থেকে তুমি যখন কিছু নিচ্ছ তখন তুমি আমায় কিছু দিচ্ছ না, আবার তুমি যখন আমাকে কিছু দিচ্ছ আমার তখন টাকা দিয়ে নিতে হচ্ছে। এইটাকেই বলে হচ্ছে তোমার সম্পদের মানে ড্রেন, বুঝতে পারছো, ড্রেন অফ ওয়েলথ বলে, এটা ব্যবসা নয়। তাহলে ব্রিটিশ এখান থেকে কাঁচামাল নিয়ে যাচ্ছে ফ্রি, তারা তাদের দেশে মাল তৈরি করছে, আমাদের দেশে এসে চড়া দামে বিক্রি করছে, তার মানে নেওয়ার সময় প্রফিট, বিক্রি করার সময় প্রফিট, এটাকে বলে এক্সপ্লয়টেশন।
আর এটাকেই বলা হয় ড্রেন অফ ওয়েলথ। ওকে, বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, দ্য ইন্ডিজিনাস আর্টিসিয়ানস অ্যান্ড ওয়েভার্স লস্ট বোথ দ্য ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান মার্কেটস ওয়িং টু ইনক্রিজড কম্পিটিশন। এবং ব্রিটেনের ওই মেশিন জাতীয় পণ্য যেটা একটু সস্তায় পাওয়া যেত, সেই জিনিসটা কিন্তু ভারতীয় যারা ওয়েভার্স ছিল, ভারতীয় যারা তাঁতি ছিল, ভারতীয় যারা শিল্পী ছিল, তাদের পণ্য কিন্তু আর ভারতের মার্কেটে ভ্যালুলেস হয়ে পড়লো, দাম আর দিয়ে কেউ কিনতে চাইলো না। তো তাদের অবস্থাটা শোচনীয় হয়ে পড়লো। এরপর আসে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের ফেজ, যেটা কিনা 1860 থেকে, অর্থাৎ যখন থেকে ভারতবর্ষ ক্রাউন রুল আসলো, সেই ক্রাউন রুল থেকে 1947 পর্যন্ত এই ফিনান্সিয়াল ক্যাপিটালিজম আমরা দেখতে পাচ্ছি। এই ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের প্রসঙ্গে বলতে গেলে আর একটা বিষয় বলতে হবে, যে এইখানে একটা ঘটনা ঘটলো, যে যখন ক্রাউন রুল ভারতে চালু হলো, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি ভারত থেকে নির্মূল করে দেওয়া হলো। কেন? কারণ বেনথামের একটা থিওরি তখন ইংল্যান্ডে প্রচণ্ড পরিমাণে ফেমাস হয়েছিল। হ্যাঁ, সেটাকে বলা হয় ইউটিলিটেরিয়ানিজম। ইউটিলিটেরিয়ানিজম বা ইউটিলিটেরিয়ানিজম বলে একটা তত্ত্ব বেনথামের, এটা ফেমাস হয়েছিল। এই তত্ত্বে কি বলা হচ্ছে না, এই তত্ত্বে বলা হচ্ছে যে যত বেশি লোক তত বেশি সুখ। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম প্রফিট ফর ম্যাক্সিমাম নাম্বার। কি বলা হচ্ছে? ম্যাক্সিমাম প্রফিট ফর ম্যাক্সিমাম নাম্বার, মানে যত বেশি লোক হবে তত বেশি প্রফিট হবে, অর্থাৎ সবাই মিলে প্রফিট আর্ন করতে হবে। তো সেই কারণে কিন্তু যে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে মনোপলি সেটাকে ভারতে ব্রেক করা হলো, করে অন্যান্য যে সমস্ত ট্রেডার্সরা ছিল তাদেরকেও ভারতে এন্ট্রি দেওয়া হলো, এবং তারা এসে ভারতে তাদের ফাইন্যান্সটাকে ইনভেস্ট করতো, এবং সেখান থেকে তারা তাদের মুনাফা কামিয়ে নিয়ে চলে যেত। আর এই যে ফেজ, এই ফেজটাকেই আমরা বলছি হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটালিজম। তাহলে ফাইন্যান্সিয়াল ক্যাপিটালিজম ইজ আ টাইপ অফ ক্যাপিটালিজম ইন হুইচ দ্য ইন্টারমিডিয়েশন অফ সেভিংস to investment becomes a dominant function in the economy, okay, with broader implications for the political process and social evolution. This stage is often described as the era of foreign investments and international competition for colonies. অর্থাৎ এই যে সময়কাল, এই সময়কালটা দেখতে পারবে যে ফরেন ইনভেস্টমেন্টসের একটা উন্মুক্ত বাজার পরিণত হলো ভারতবর্ষ, এবং সারা ভারতবর্ষে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের কলোনি স্থাপনে ব্যস্ত হয়ে পড়লো সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো। It began around 1860s in India owing to several changes in the world economy, এবং এটা 1860 থেকে শুরু হয়েছিল, 1860-এর দশকে এটা শুরু হয়েছিল, কারণ সারা বিশ্বে তখন বিভিন্ন ধরনের ইকোনমিক চেঞ্জেস এসছে। এক্সপ্যানশন অফ ব্রিটিশ ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে। ওই যে বললাম কোম্পানির যেহেতু মনোপলি ব্রেক হয়েছে, তো সমস্ত লোকই কিন্তু এখানে ইনভেস্ট করছে। দ্য কনস্ট্রাকশন অফ রেলওয়েজ, ভারতবর্ষে রেলওয়েজ কনস্ট্রাকশন হচ্ছে, ব্যাংকিং সিস্টেম চালু হচ্ছে, টেলিগ্রাফ সার্ভিস চালু হচ্ছে, পোস্টাল সার্ভিস চালু হচ্ছে, এবং এরকম তাদের নিজেদের ব্যবসা বাণিজ্যকে বা নিজেদের কলোনি থেকে নিজেদের প্রফিট আর্ন করার জন্য তারা কিন্তু কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভারতবর্ষে করেছিল। তো ম্যানেজমেন্ট এজেন্সি সিস্টেম ওয়াজ অ্যাডপ্টেড টু মেইনটেইন কন্ট্রোল ওভার ইন্ডিয়ান ক্যাপিটাল। ওকে, নাও ভ্যারিয়াস ইকোনমিক পলিসিস অফ দ্য ব্রিটিশদের ভ্যারিয়াস ইকোনমিক পলিসিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড রেভিনিউ পলিসিস ছিল। তো the brunt of this economic development was majorly borne by the peasant, okay, peasant class of Indian society. Profits of the company, administrative costs, expenses for British wars efforts in India were all procured from the common people through taxation. মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ব্রিটিশ সরকার, এমন একটা কথা বলা হতো যে ব্রিটিশ সরকারের সূর্য কখনো অস্ত যায় না, এমন একটা সময় ছিল। এই যে সময়ের কথা আমরা এখন পড়ছি, তো এই সময়ে বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে কোনোদিন সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সারা পৃথিবীতে এমন কোনো জায়গা ছিল না যে যেখানে তাদের কলোনি ছিল না। তার কারণে বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্য কখনো সূর্য অস্ত হয় না, মানে সাউদার্ন হেমিস্ফিয়ার, নর্দার্ন হেমিস্ফিয়ার, ইস্টার্ন হেমিস্ফিয়ার, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার সব জায়গাতেই তাদের কলোনি ছিল। তো এইরকম একটা এত সারা বিশ্ব জুড়ে তাদের এই কলোনিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যুদ্ধ হতো।
আর এই যে যে সময়কালটার কথা আলোচনা হচ্ছে এখানে, এই সময়ে দেখব যে আমেরিকাতে ব্রিটেনের পতন ঘটছে, আমেরিকার স্বাধীনতা অর্জন করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে বিরাট একটা যুদ্ধের খরচ। তারপরে আবার ইউরোপে এসে নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে ইউরোপীয়দের নিজেদের মধ্যে সংগ্রাম, সেই জায়গায় তাদের বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই কারণে দেখা যাচ্ছে যে তাদের যে ওয়ার এক্সপেন্স, তাদের যা খরচ খরচা, তাদের যে লোক চাকরিতে যারা নিয়োগ করেছিল তাদের খরচ খরচা, সমস্ত খরচ খরচা কিন্তু ভারতীয়দের মাধ্যমে তাদের ট্যাক্স থেকে কিন্তু সেই সমস্ত ধরনের খরচ খরচা মিটিয়ে নিচ্ছে। তো এরকম জায়গায় আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ পার্মানেন্ট সেটেলমেন্ট। তো পার্মানেন্ট সেটেলমেন্টের আগে কিন্তু পঞ্চশালা বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত, এই সমস্ত বিষয়গুলোকে ছিল। সেগুলো যদি তোমরা একটু বইতে দেখে নাও তাহলে এটা দেখতে পারবে। তো ইম্পর্টেন্ট থিংস আমরা আলোচনার মধ্যে আনছি, দ্যাট ইজ পার্মানেন্ট সেটেলমেন্ট। 1793 সালে লর্ড কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করলো ভারতবর্ষে। এটা মানে কি বলতো, এটা হচ্ছে তোমার ট্যাক্সেশনের একটা বিরাট বড় রিফর্ম এখানে আসলো। এই জায়গা থেকে লর্ড কর্নওয়ালিস সম্পর্কে কয়েকটা কথা বলি। দেখো, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কিন্তু ব্রিটেনের পক্ষ থেকে মানে আমেরিকানদের সাপ্রেস করার জন্য কিন্তু লর্ড কর্নওয়ালিসকে একজন সেনাপতি হিসাবে পাঠানো হয়েছিল। তো লর্ড কর্নওয়ালিস সে আমেরিকাতে গিয়ে কিন্তু আমেরিকার যে বিদ্রোহ সেটাকে অনেকটা সাবডিউ করতে পেরেছিল, অনেকটা প্রশমিত করতে পেরেছিল, যার কারণে লর্ড কর্নওয়ালিস ব্রিটিশদের কাছে একজন দক্ষ সেনাপতি বা দক্ষ কর্মকর্তা ছিল। কিন্তু কিছুদিন পরে তাকে দেশে ফিরে আসতে হয় এবং এর মধ্যে আমেরিকা স্বাধীন হয়ে যায়। তো আমেরিকা স্বাধীন হলেও, ব্রিটিশ সেখানে পরাজিত হলেও, যেহেতু লর্ড কর্নওয়ালিসের একটা আলাদা ধরনের ক্ষমতা ছিল, তার যে নেতৃত্ব দেওয়া বা তার যে লিডারশিপ কোয়ালিটিতে একটা বিরাট একটা প্রভাব ছিল, যার কারণে লর্ড কর্নওয়ালিসকে ভারতে পাঠানো হলো। যখন লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল হিসেবে ভারতে পাঠানো হলো, তখন সে এসে কি করলো না, ভারতবর্ষে পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করলো। পার্মানেন্ট সেটেলমেন্টের আরেক নাম হচ্ছে জমিদারি প্রথা। অর্থাৎ ট্যাক্স কালেক্ট করার জন্য সরকার কোথায় কোথায় ছুটবে, কার কাছে ছুটবে, কৃষকের কাছে ছুটবে, কার কাছে ছুটবে, এই জঞ্জাল বাদ দাও, বাদ দিয়ে কাজ করো, একটা বিভিন্ন জায়গায় জমিদার করে দাও। তাহলে একটা এলাকায় জমিদার যদি করে দিতে পারি, তাহলে সমস্ত ট্যাক্স কালেকশনের দায়টা জমিদারের থাকবে, আমরা জমিদারের থেকে বুঝে নেব। ওকে, এই যে জমিদারদের উপরে ভরসা, এটা লর্ড কর্নওয়ালিস কেন করলো জানো? এই লর্ড কর্নওয়ালিস সেও কিন্তু ডিউক ছিল আর কি, ইংল্যান্ডের, সেও কিন্তু একটা জমিদার পরিবারের ছেলে, মানে বলতে পারো জমিদার। তার মানে লর্ড কর্নওয়ালিস নিজে যেহেতু একটা জমিদার বংশীয় ছেলে বা জমিদার পরিবারের ছেলে বা এক কথায় জমিদার বলতে পারো, সেই ক্ষেত্রে সে মনে করেছিল যে ব্রিটেনে যেভাবে জমিদারি প্রথা চলে, তো ভারতবর্ষেও সেটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, যার জন্য লর্ড কর্নওয়ালিস কিন্তু এই জমিদারি প্রথা বা যেটাকে পার্মানেন্ট সেটেলমেন্ট বলা হলো, তাহলে পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে জমিদারদেরকে আনা হলো, এই জমিদারদেরকে ফ্যাসিলিটেট করা হলো, তাদেরকে বলা হলো দেখো তোমরা যে ট্যাক্স কালেক্ট করবে সেই ট্যাক্স কালেক্টের 1/11 তুমি নিজে রাখবে আর 10/11 আমাকে দিয়ে দেবে। অর্থাৎ তুমি 11 টাকা যদি ট্যাক্স কালেকশন করো, 1 টাকা তুমি রাখবে, 10 টাকা আমাদের দিয়ে দেবে। এটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্টের নিয়ম। তাহলে জমিদাররা কি করতো, এই জায়গায় না প্রজাদের ওপরে এক্সপ্লয়টেশন বাড়িয়ে দিত। একবার ভেবে দেখো, জমিদার 11 টাকা ট্যাক্স কালেক্ট করলে সে নিজে রাখবে 1 টাকা আর ইংরেজদের দিয়ে দিতে হবে 10 টাকা। এই জন্য জমিদাররা প্রজাদের ওপরে প্রচন্ড পরিমাণে অত্যাচার করতে শুরু করলো, কারণ এখানে তো তাদের প্রফিট খুব কম হচ্ছে, তাই না? তাই তারা করতো কি, তারা 22 টাকা কালেক্ট করতো কৃষকের কাছ থেকে। 22 টাকা কালেক্ট, যদি দেখো 11 টাকা যদি 22 টাকা কালেক্ট করতে হয়, তাহলে 22 টাকা থেকে 10 টাকা দিতে হবে ইংরেজদেরকে, তাহলে 12 টাকা থাকবে কাদের, জমিদারের কাছে। তার মানে বুঝতে পারছো তো বিষয়টা, তাদের নিজেদের মুনাফা অর্জন করার জন্য তারা কিন্তু এটা ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছিল, আর যেটা ইংরেজ সরকার বুঝতে পারতো না, করাপশন হতো। এই জমিদারদের দেখার জন্য যে সমস্ত অফিসারদেরকে নিয়োগ করা হতো কোম্পানির, সেই অফিসারগুলো এই জমিদারদের থেকে ঘুষ খেত, ঘুষ খেয়ে বলতো যে ঠিক আছে চলো তুমি যা করছো করো, কোনো ব্যাপার না, আমাকে আমারটা বুঝে দাও। তো এইরকম একটা করাপশনের ব্যাপারটা ছিল। এবং এই জমিদারি সিস্টেমকে আর একটা আইনে আনা হলো, দ্যাট ইজ সানসেট ল। সানসেট ল মানে সূর্যাস্ত আইন, লর্ড কর্নওয়ালিসের আনা।
অর্থাৎ জমিদাররা সঠিক সময় যে তুমি টাকা দেবে না এটা হবে না, তোমাকে সূর্যাস্তের আগে টাকা দিতে হবে। যদি সূর্যাস্তের আগে টাকা দিতে না পারো তাহলে সূর্য অস্ত যাবে, তোমার জমিদারিও যাবে। এই হচ্ছে সূর্যাস্ত আইন, বুঝতে পারছো? তাহলে সূর্য অস্ত যাবে, তোমার জমিদারিও যাবে, তুমি যদি ট্যাক্স টাইমলি শোধ না করতে পারো। তাহলে এই সূর্যাস্ত আইনের জন্য কিন্তু জমিদাররা প্রজাদের ওপরে, কৃষকদের ওপরে, সাধারণ মানুষের উপরে কিন্তু তাদের অত্যাচার প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দিয়েছিল। এইখানে খরা হোক, বন্যা হোক, যা কিছু হোক, কিচ্ছু দেখা হবে না, ট্যাক্স তোমায় দিতে হবে। সো এর কিছু ড্রব্যাকও ছিল। কেমন? এই সূর্যাস্ত আইনের ফলে অনেক জমিদাররা টাইমলি তাদের ট্যাক্সগুলোকে দিতে পারতো না। সেই ক্ষেত্রে দেখা গেল যে তোমার অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস তৈরি হলো। অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস টার্মটা মনে রেখো, মানে অনুপস্থিত জমিদার, মানে যার জমিদারি চলে গেছে সেই জায়গাতে একটা ট্যাক্স কালেকশন কি করে হবে। তো এই সমস্ত কিছুগুলোকে না এই পার্মানেন্ট সেটেলমেন্টের এই ড্রব্যাকগুলোর কারণে সব জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হলো না। এই যে সানসেট ল বা পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা মেইনলি লাগু করা হয়েছিল পূর্ব ভারতে। কোথায়? পূর্ব ভারতে। ওকে, অর্থাৎ বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা বলে ঠিক না, বৃহত্তর বাংলা, যে বৃহত্তর বাংলার মধ্যে উড়িষ্যার কিছু অংশ, বিহার, ঝাড়খণ্ড, হ্যাঁ, আমাদের বাংলা, আজকের বাংলাদেশ, এই সমস্ত জায়গা নিয়েছিল বৃহত্তর বাংলা। আর এই বৃহত্তর বাংলায় কিন্তু এই পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল। তাহলে এটুকুন মাথায় রাখো যে পূর্ববঙ্গে পার্মানেন্ট সেটেলমেন্ট বা জমিদারি সিস্টেম ছিল। তারপর ছিল হচ্ছে দক্ষিণ ভারতে ছিল রায়তওয়ারি সিস্টেম। দেখো, রায়ত মানে হচ্ছে কৃষক, তাহলে যেখানে কৃষকের থেকে সরাসরি ট্যাক্স কালেকশন হবে সেটাই হচ্ছে রায়তওয়ারি সিস্টেম। রায়তওয়ারি সিস্টেম 1820 সালে থমাস মুনরো অ্যাপ্লাই করেছিল সাউথ ইন্ডিয়াতে, বিশেষ করে মাদ্রাজ প্রভিন্সে এটা ইন্ট্রোডিউসড হয়েছিল। যেখানে বলা হয়েছিল যে কৃষকরা হচ্ছে নিজেদের জমির মালিক, তো এখানে কোনো জমিদাররা সেভাবে নেই। এবার ব্যাপারটা আছে, এখানে জমিদার আছে কিভাবে তৈরি হচ্ছে আমি পরে বলছি, বাট এইখানে জমিদার আলাদা করে কোনো পরিচয় হলো না যে জমিদার থাকবে, বাট গ্রামের যারা কৃষক সেই কৃষকরা সরাসরি ট্যাক্স দিবে। এখন দেখা যাচ্ছে এইখানে যেটা হলো যে জমির তো কোনো সীমানা বেঁধে দেওয়া ছিল না যে কার কাছে কতটুকুন জমি থাকবে না থাকবে। সেই কারণে দেখা যাচ্ছে যে এক একজন ব্যক্তির কাছে 500 বিঘা, 600 বিঘা, 1000 বিঘা করে জমি, আবার কারো কাছে 10 বিঘা, 20 বিঘা জমি। তো এই হিসাবে দেখা গেল যে জমির পরিমাণ কার কাছে কতটুকুন আছে এইটাকে মেজার করার জন্য না অফিসাররা আসতো, ব্রিটিশ অফিসাররা এসে মেজার করতো কার কাছে কতটুকুন জমি আছে, কে কতটুকুন ট্যাক্স দেবে। তো এই ক্ষেত্রেও না প্রচুর পরিমাণে করাপশন বৃদ্ধি পেয়ে গিয়েছিল। কোম্পানির আয় এখান থেকে কিন্তু সেভাবে আসছিল না রায়তওয়ারি সিস্টেমের মাধ্যমে। তাহলে এইটুকুন আমরা বুঝে নিই যে রায়তওয়ারি সিস্টেম মানে কি। এবং আরেকটা কথা, ট্যাক্স কালেক্ট করার জন্য যে সমস্ত বড় বড় জমিদার, যারা বড় বড় জমির মালিক যারা ছিল তাদের তো কোনো অসুবিধা হতো না, কিন্তু যারা ক্ষুদ্র জমিদার ছিল, যারা কৃষক ছিল, তাদের কিন্তু প্রচন্ড কষ্ট হয়ে যেত। কারণ খরা হোক, বন্যা হোক, যা কিছুই হোক না কেন ট্যাক্স তোমাকে দিতেই হবে। বুঝতে পারছো? তাহলে রায়তওয়ারি সিস্টেম দক্ষিণ ভারতে। আচ্ছা, আরেকটা আছে মাহলবাড়ি সিস্টেম। মাহলবাড়ি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে। তাহলে পূর্ব ভারতে জমিদারি সিস্টেম, দক্ষিণ ভারতে রায়তওয়ারি সিস্টেম, আর পাঞ্জাব টাঞ্জাব নর্থ ওয়েস্টার্ন যে প্রভিন্স অঞ্চলগুলো ওই জায়গাতে মাহলবাড়ি সিস্টেম। দেখো, মহল মানে হচ্ছে গ্রাম, তাহলে মহলবাড়ি সিস্টেম মানে গ্রামের একজন প্রধান থাকবেন, সেই গ্রামের প্রধান সমস্ত গ্রামের চাষিদের থেকে ট্যাক্স কালেক্ট করে সে ইংরেজ সরকারকে ট্যাক্স দেবে। আমি ইকোনমিক্স এই বিষয়টা কিন্তু অলরেডি পড়িয়ে রেখেছি। তো এইটা নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে চালু হলো, ঠিক আছে। তাহলে দ্য সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হল্ট ম্যাকেনজি। হল্ট ম্যাকেনজি এই মাহলওয়ারি সিস্টেম চালু করেছিল 1822-এ। তাহলে সবার প্রথম 1793-তে জমিদারি সিস্টেম, 1820-তে হচ্ছে তোমার রায়তওয়ারি সিস্টেম, আর 1822-এ এসে তুমি দেখতে পাচ্ছ যে মাহলওয়ারি সিস্টেম। আর এই মাহলবাড়ি সিস্টেম, এই পদ্ধতিটাকে যখন 1833 সালে উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল, তিনি কিন্তু এটাকে রিফর্ম করেছিল এবং তিনি এই মহলগুলোকে ডিভাইড করে দিয়েছিল। ল্যান্ড ওয়াজ ডিভাইডেড ইনটু মহলস আন্ডার দিস সিস্টেম। ইচ মহল ইজ মেড আপ অফ ওয়ান অর মোর ভিলেজেস। একটা বা দুটো তিনটে গ্রাম নিয়ে একটা মহল করা হয়েছিল, আর সেইখান থেকে ট্যাক্স কালেক্ট হতো। মহলটা ছিল একটা ইউনিট, ওকে, একটা সিঙ্গেল ইউনিট। Tax collection was delegated to the village headman or village committee under this system. Okay, অর্থাৎ ভিলেজের হেডম্যান, ভিলেজ প্রধান বা
ভিলেজ কমিউনিটির মাধ্যমে বা ভিলেজ কমিটির মাধ্যমে এই ট্যাক্সটাকে কালেক্ট করা হতো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইট 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 ইনকর্পোরেটেড ফিচার্স ফ্রম বোথ জমিদারি আর রায়তবাড়ি সিস্টেম, মানে জমিদারি সিস্টেম বা রায়তবাড়ি সিস্টেমের একটা মধ্যপন্থা পথ হচ্ছে এই মাহলবাড়ি সিস্টেমের ব্যাপারটা ছিল। ওকে, তো কি একটা বলতে চাচ্ছিলাম যেন, ও বেরিয়ে গেল, আচ্ছা মাথা থেকে বেরিয়ে গেল। তাহলে আমি একবার একটু ম্যাপের মাধ্যমে এটা দেখার চেষ্টা করি। দেখো এই তো আমাদের ভারত, তো এইটা হচ্ছে বাংলা, এইটা হচ্ছে মাদ্রাজ, আর এইটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন সাউথ ওয়েস্ট, সরি নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স। ওকে, পাঞ্জাব আছে এখানে, রাজস্থান আছে, এই সমস্ত জায়গাগুলোতে। আচ্ছা, এই জায়গাতে কোন পদ্ধতি আছে? এই জায়গাতে আছে রায়তবাড়ি সিস্টেম, এই জায়গাতে আছে হচ্ছে জমিনদারি সিস্টেম, আর এই জায়গাতে আছে হচ্ছে মাহালবাড়ি সিস্টেম। ওকে, আর মনে রাখবে যে এই জায়গায় আসাম আছে, আসাম, এই জায়গায় কি আছে? আসাম। তো পরীক্ষায় জিজ্ঞেস করে এই যে যে রায়তবাড়ি সিস্টেম দেখতে পাচ্ছ, এই রায়তবাড়ি সিস্টেমটা কিন্তু আসামেও ছিল, অর্থাৎ আসামেও কিন্তু রায়তবাড়ি সিস্টেম ছিল। এটা নোটে যদিও লেখা নেই, তবু আমি এটা বললাম, এটা মনে রেখো। তাহলে বাংলাতে ছিল জমিদারি সিস্টেম, মাদ্রাজ দক্ষিণ ভারতে ছিল হচ্ছে রায়তবাড়ি সিস্টেম, আর উত্তর পশ্চিম ভারতে ছিল মহলবাড়ি সিস্টেম, আর তোমার আসামেও কিন্তু মনে রাখবে রায়তবাড়ি সিস্টেম ছিল। ওকে, চলো, এছাড়াও আদার্স কিছু সিস্টেম ছিল যেটা বাংলা এবং অবধে দেখতে পাওয়া গেছিল, সেটা হচ্ছে তালুকদারি সিস্টেম। এখানে কয়েকজন তালুকদারকে দেওয়া হলো, ওই মানে জমিদারদেরই আর কি, মানে যেমনটা জমিদারি সিস্টেম, সেই জমিদারি সিস্টেমের মতনই একটা পার্ট তালুকদারি সিস্টেম। জিজ্ঞেস করা হয় এটা কোথায় আছে, এটা অবধ আর বাংলাতে কিন্তু ছিল। এবং এই তালুককে তিনটে ভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে পাট্টানি তালুক, একটা হচ্ছে নাওবাদ তালুক, আর একটা হচ্ছে অওসাদ তালুক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে মালগুজারি সিস্টেম। এই মালগুজারি সিস্টেমটা হচ্ছে ভারতের যে কেন্দ্র, মানে মধ্য ভারত, যেটা সেন্ট্রাল প্রভিন্স যেটা রয়েছে, সেই সেন্ট্রাল প্রভিন্সে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছুটা মালবা প্লেটু, মারাঠা, ওই সমস্ত জায়গাগুলোকে নিয়ে এই মালগুজারি সিস্টেম কিন্তু চালু করা হয়েছিল। এই মালগুজারি সিস্টেমের মধ্যে মালগুজার যারা ট্যাক্স কালেক্ট করতো, মালগুজার তাদের বলা হলো। তো মালগুজাররা একটা রেভিনিউ ফার্মার ছিল। হ্যাঁ, তো মালগুজারদের জমির মালিকানা দিয়ে দেওয়া হয়েছিল, যে জমির মালিক তারা হবে, এবং সরকারকে ট্যাক্স কালেকশনের জন্য যা দায় দায়িত্ব এই মালগুজারদের হাতে থাকবে, ঠিক আছে। তাহলে সেন্ট্রাল পার্টে মালগুজার, হ্যাঁ, বাংলা অবধ মিলে তালুকদারি সিস্টেম, দক্ষিণ ভারতে রায়তবাড়ি সিস্টেম, পূর্ব ভারতে জমিদারি সিস্টেম, আর উত্তর পশ্চিম ভারতে গিয়ে তোমার হচ্ছে মহলবাড়ি সিস্টেম। এগুলোকে একটু মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো বিষয়টা যেটা হলো, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার হলো, এগ্রিকালচারটা কমার্শিয়ালাইজেশন হলো। আমি আগেই বলেছি যে যেহেতু ইউরোপে কি হয়েছিল না, শিল্প বিপ্লব ঘটেছিল, তাই তাদের প্রচুর পরিমাণে কাঁচামাল দরকার হতো। তাই যখন যেভাবে কাঁচামালের দরকার পড়েছে, তখন সেইটা কিন্তু ভারতবর্ষে এসে কৃষকদেরকে বাধ্য করা হয়েছে চাষ করতে। It arose in the latter half of the 19th century as a result of the introduction of new land relations and revenue system. Production of village use had been replaced by production for the market in this form. Commercial considerations began to have an impact on agriculture. The peasants produced solely for the market in order to maximize cash for paying land revenue and meeting money lenders' demands. এবার এখানে দাঁড়িয়ে কৃষকরা কিন্তু বাজারে যার মানে চলন আছে সেই সমস্ত ফসল ফলাতে শুরু করলো। কেন? কারণ তাদের উপরে যে ট্যাক্সের বোঝা, সেই যদি তারা টাকা ইনকাম না করে ট্যাক্স শোধ দিবে কি করে? হ্যাঁ, তো সেই কারণে একটা এগ্রিকালচারের কমার্শিয়ালাইজেশন এখানে হলো। ওকে, ফার্মার্স গ্রিউ স্পেশালাইজড ক্রপস ফর সেল অ্যাক্রস ন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার্স, অর্থাৎ কৃষকেরা একটা স্পেশালাইজড ক্রপস তারা চাষ করতো, যখন যেটা প্রচলনে থাকতো তখন সেটা করতো। দ্য ল্যান্ডস ইন ভিলেজেস বিকেম সোললি ইউজ টু কাল্টিভেট আ সিঙ্গেল ক্রপ বেসড অন দ্য পার্টিকুলার সুটেবিলিটি, এবং দেখা যাচ্ছে গ্রামে সিঙ্গেল ক্রপ একটা কাল্টিভেশনের পদ্ধতি চালু হয়ে গেল, এক জমিতে একটা ফসল, এরকম একটা ব্যাপার। চলো, এই এই যে যে তাদের এই যে যে পরিবর্তনগুলো হচ্ছে, এই যে সেই জন্য না তাদের রেলওয়ে এর ডেভেলপমেন্টের দরকার হয়ে পড়েছিল। তো ডেভেলপমেন্ট অফ রেলওয়েতে তোমরা দেখতে পাচ্ছ যে 1853 সালে ভারতবর্ষে কি হয়েছিল না, যে রেল যে ন্যাশনাল রেলওয়ে নেটওয়ার্ক সেটা এস্টাবলিশ করা হয়েছিল, প্রপোজ করা হয়েছিল লর্ড ডালহৌসির দ্বারা। ওকে, the British were uninterested in developing Indian industry and pursued railway policy for
for other reason. In 1844, Lord Hardinge advocated for railway development in order to expedite the war's prosecution and ensure the empire's security. মানে এটা নিজেদের স্বার্থেই সব করছে, বুঝতেই পারছো। The railways were built primarily for the benefit of the British people. Okay, the exchange rates were manipulated to the favor of the import of British manufactured goods and export of Indian raw materials. মানে নিজেদের জিনিসপত্র আনা নেওয়া করার জন্যই রেল লাইনটাকে বা রেল ব্যবস্থাটাকে উন্নত করা। The railways significantly aided in the development of national consciousness and external and internal trade. এবং এই রেল, যদিও এই রেল ব্যবস্থার মাধ্যমে ভারতবর্ষের কিছু ন্যাশনাল কনসাসনেস বলো, এক্সটার্নাল ইন্টারনাল ট্রেড বলো, এটা কিন্তু একটু সুবিধা হয়েও ছিল। দেখো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে সেটা তুমি ভালোর জন্যই করো আর খারাপের জন্যই করো, তার প্রভাব তো কিছু থাকবে নাকি। ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে অবশিল্পায়ন যেটাকে বলা হয়। So deindustrialization is a phenomenon of phased reduction of degradation of nations or regions industrial capacity. আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটিকে লোয়ার করা হয়েছিল, রিডিউস করা হয়েছিল। The term economic deindustrialization refers to a period of declining in industrial based activities in Indian economy that lasted from 1757 to 1947. Traditional handcraft industries began to decline, অর্থাৎ যারা হস্তশিল্পী ভারতে ছিল, কুটির শিল্প যেগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছিল, ঠিক আছে। The British government systematically slaughtered the village economy's internal balance, এবং আমাদের গ্রামে, ভারতবর্ষের যে গ্রামের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে একদম হত্যা করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। Traditional handicraft industries slipped from their preeminence in the process, and their decline began with increased competition from British industries. Okay, কারণ ব্রিটিশ ইন্ডাস্ট্রির সাথে কি করে এই আমার ভারতের কুটির শিল্প পেরে উঠবে বলো। ড্রেন অফ ওয়েলথ মানে সম্পদের অবগমন। বিষয়টা হচ্ছে যে ওই যে বললাম তোমাকে আমি টাকা দিলাম, তুমি আমাকে কিছু জিনিস দিলে, এটা ব্যবসা, ঠিক আছে, এটা ট্রেড। কিন্তু তুমি আমার কাছ থেকে যখন নিয়ে যাচ্ছ আমাকে কিছু দিচ্ছ না, আবার তুমি যখন আমাকে দিচ্ছ কোনো কিছু তখন আমার থেকে টাকা নিচ্ছ, তো এটা তোর ব্যবসা হলো না, এটা ড্রেন অফ ওয়েলথ হলো। দ্য ব্রিটিশ এক্সপোর্টেড আ পোর্শন অফ ইন্ডিয়াস ওয়েলথ অ্যান্ড রিসোর্সেস টু ব্রিটেন, ফর উইচ ইন্ডিয়া রিসিভড নো অ্যাডিকুয়েট ইকোনমিক অর ম্যাটেরিয়াল রিটার্ন। অর্থাৎ ভারতবর্ষ কোনো ধরনের ইকোনমিক বা ম্যাটেরিয়াল রিটার্ন পেত না, যা ইংরেজরা নিয়ে চলে যেত, যেটা বললাম সেটাই। The economic drain was unusual under British rule. Britishers spent a large portion of their taxes and income in Britain rather than India. বলছে ভারতবর্ষ থেকে তারা যা ট্যাক্স কালেক্ট করতো তাহলে সেটা ভারতে ইমপ্লিমেন্ট করো, সেটা তারা ভারতে না করে ব্রিটেনে বেশি ইমপ্লিমেন্ট করতো। ওকে, অর্থাৎ 100 টাকা তারা যদি রোজগার করতো, 70 টাকা ব্রিটেনে খরচ হতো, 30 টাকা ভারতে। With the acquisition of Diwani of Bengal in 1765, 1765 যখন বাংলার দেওয়ানি লাভ করলো, and the direct organization of the drain of wealth began, তখন থেকেই সরাসরি ভারতের সম্পদ ড্রেন হতে শুরু করলো। The salaries and the other earnings of English officials as well as the trading fortunes of English merchants made their way to England. The drain of wealth stifled and slowed capital accumulation in India, stifling India's industrialization. The Indian products and treasure were drained to England with no return. This was referred to as moral drainage by Dadabhai Naoroji in his book Poverty and Unbritish Rule in India. দাদাভাই নওরোজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটিতে তিনি বলেছেন যে এই যে ড্রেন অফ ওয়েলথ হচ্ছে, এটা শুধু যে ড্রেন অফ ওয়েলথ তা নয়, এটা মরাল ড্রেনেজও হবে, মানে ড্রেন অফ মোরালিটি। This theory emphasized the exploitative nature of the British rule. Okay, now amount of drain, অর্থাৎ এইখানে কয়েকজনের কথা মনে রাখবে যে কারা কত এস্টিমেট করেছে। আরসি দত্ত এস্টিমেট করেছে যে কোম্পানি প্রত্যেক বছর
20 মিলিয়ন পাউন্ড তারা ভারত থেকে নিয়ে চলে যেত। 20 মিলিয়ন পাউন্ড, এটা আর সি দত্তের মতে। এমজি রানাডে তিনি বলছেন যে ভারতবর্ষের যে ন্যাশনাল ইনকাম ছিল তার মোর দ্যান 1/3 তারা নিয়ে চলে যেত, মানে মোর দ্যান 1/3 বেশি তারা নিয়ে চলে যেত বিদেশে, ব্রিটেনে। দাদাভাই নওরোজি বলছে যে তারা অ্যাপ্রক্সিমেটলি $12 মিলিয়ন প্রত্যেক বছর তারা বিদেশে নিয়ে যেত, ব্রিটেনে নিয়ে যেত। উইলিয়াম ডিগবয় বলে, তিনি বলছেন যে ব্রিটেন সেই সময় তোমার 30 মিলিয়ন পাউন্ড অ্যানুয়ালি ভারতে নিয়ে যেত, ব্রিটেনে নিয়ে যেত। সো এই এস্টিমেশনগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। এবার বিষয়টা হচ্ছে যে ইম্প্যাক্ট অফ ব্রিটিশ পলিসি অন ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিতে এই ব্রিটিশ পলিসির যে ইম্প্যাক্ট সেটা কি ছিল? ডিস্ট্রাকশন অফ ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটস, অবশ্যই ভারতের যে হস্তশিল্প সেটাকে ডিস্ট্রাক্ট করে দেওয়া হয়েছিল। নিউ ল্যান্ড রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছিল ফর কালেক্টিং ট্যাক্সেস, ওকে, কারণ যে সমস্ত কোম্পানির বা ব্রিটিশ যে সমস্ত সার্ভিস হোল্ডাররা ভারতবর্ষে কাজ করছে তাদের তো বেতন দিতে হবে, তো তাদের বেতন সমস্ত কিছু কিন্তু এই টাকা থেকে দেওয়া হতো, এই জন্য নিউ ল্যান্ড রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারের কমার্শিয়ালাইজেশন হয়েছিল, যে আমরা পড়ে আসলাম। এবং ফেমাইন্স, বিভিন্ন সময় দেখা যাচ্ছে দুর্ভিক্ষ লাগতো। একে তো ট্যাক্সের বোঝা, তারপর যদি অনাবৃষ্টি হতো, খরা হতো বা ফ্লাড হতো, এই সমস্ত কারণের জন্য কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি নাকি ফেমাইন্স হতো, দুর্ভিক্ষ হতো। নাও তারপর এবার আমরা আসি, এবার আমাদের আলোচনা হোক যে কি নিয়ে না, আমাদের কোম্পানি রুল ইন ইন্ডিয়া। কোম্পানি রুল আমরা দেখব, দ্যাট ইজ 1773 থেকে শুরু করে 1858 পর্যন্ত। আসলে 1773 পর্যন্ত দেখা গেল যে কোম্পানি নিজেদের ব্যবসা বাণিজ্য এমনভাবে করছে যে সেই জায়গা থেকে দেখা গেল যে তাদের মধ্যে প্রচুর পরিমাণে করাপশন চলে এসছে। তাই এবার একটা জিনিস দেখা গেল যে তাদেরকে এবার কি করতে হবে না, তাদেরকে একটু রেগুলেট করতে হবে। তাই জন্য প্রথমে আসলো কিনা রেগুলেটিং অ্যাক্ট। সো এখানে দেখে নাও এই ব্যাপারটা কি হচ্ছে। তো এখানে সবার প্রথমে চলে আসলো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এই 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, এটা কোম্পানিকে রেগুলেট করার জন্য ব্রিটিশ সরকারের প্রথম পদক্ষেপ, অর্থাৎ the first step taken by the British Parliament to control and regulate the affairs of the East India Company. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কি করছে না করছে সেটাকে দেখার জন্য ব্রিটিশ সরকারের প্রথম পদক্ষেপ। ইট ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই আইনের মাধ্যমে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল। এবং ওয়ারেন হেস্টিংসকে আমরা পড়ে এসেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, যার জন্য এটাকে আমি আর এলাবোরেট করছি না। তো ওয়ারেন হেস্টিংসকে প্রথম বাংলার গভর্নর জেনারেল করা হলো এবং বাংলার গভর্নর জেনারেলের একটা কাউন্সিল করে দেওয়া হলো, যেটাকে বলা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। অর্থাৎ একজন গভর্নর জেনারেল থাকবেন এবং তার সাথে আরও 4 জন, একজন গভর্নর জেনারেল এবং আরও 4 জন মেম্বার থাকবে, তাদের নিয়ে হবে হচ্ছে গভর্নর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিল, এবং সারা দেশে যা কিছু সিদ্ধান্ত নেওয়ার এই এক্সিকিউটিভ কাউন্সিলই করবে। ওকে, নাও এইখানে মাদ্রাজ আর বম্বেকে বাংলার অধীনে আনা হলো, ওয়ারেন হেস্টিংসের অধীনে আনা হলো, এটা আমরা আলোচনা করেছি আগে। এই আইনের ফলে কলকাতার ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হলো 1774 সালে, এবং সেই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হয়েছিলেন স্যার এলিজা ইম্পে। ইট প্রহিবিটেড দ্য সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ফ্রম এঙ্গেজিং এনি প্রাইভেট ট্রেড। অর্থাৎ এর মধ্যে কি হচ্ছিল, কোম্পানির যারা ট্রেডার্স ছিল তারা নিজেদের ব্যবসাও করে নিচ্ছিল, কোম্পানির ব্যবসার সাথে সাথে নিজেদের ব্যবসাটাকেও করে নিচ্ছিল। তাই নিজেদের ব্যবসাটা যাতে করতে না পারে সেই জন্য এই আইনের মাধ্যমে বলা হলো যে কোম্পানির যারা মানে লোক তারা প্রাইভেট ট্রেড করতে পারবে না এবং তারা কোনো নেটিভ রাজাদের থেকে কোনো ধরনের ঘুষ ফুস এই সমস্ত নিতে পারবে না। দ্য কোর্ট অফ ডিরেক্টরস,
a governing body of the company should report its revenue, এবং একটা কোর্ট অফ ডিরেক্টরসকে অ্যাপ্লাই করা লাগু করা হলো, যে কোর্ট অফ ডিরেক্টরস তাদের দায়িত্ব দেওয়া হলো যে কোম্পানি ভারতবর্ষে কি কাজ করছে না করছে সেটা তোমরা দেখবে, এবং কোম্পানি কত টাকা কি আয় করছে না করছে সেটা আমাদেরকে জানাবে। আসলে বিষয়টা হয়েছিল যে এই যে পলাশির যুদ্ধের পর, বক্সার যুদ্ধের পর থেকে শুরু করে এই যে পিরিয়ডটা 1773 পর্যন্ত, এই সময় কোম্পানি প্রচন্ড পরিমাণে করাপশন শুরু করে দিয়েছিল। নিজেদের অফিসাররা গিয়ে বিভিন্ন নেটিভ রাজাদের, জমিদারদের ওপরে তারা নিজেদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করত। মানে এই সময় এখনো যদিও জমিদার আসেনি, আমি বলতে চাইছি ধনাঢ্য ব্যক্তিদের আর কি। ওকে, তো সেই ধনাঢ্য ব্যক্তিদের ওপরে নিজেদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করত, হ্যাঁ, ভয় দেখাতো, হ্যাঁ, যে এটা সেটা হবে, এইভাবে তাদের থেকে বিভিন্ন ধরনের ঘুষ টুস এগুলো গ্রহণ করতো। হ্যাঁ, তোমাকে ক্ষমতা থেকে সরিয়ে ওকে ক্ষমতায় আনবো, এই করবো সেই করবো, এরকম কাজ করতো, মানে করাপশন বেড়ে গেছিল। তাই কোম্পানির উপরে লাগাম আনতে এই আইন আনা হয়েছিল। ওকে, যদিও এই আইনে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 1781-তে। 1781-র একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল, মানে এই রেগুলেটিং অ্যাক্টকে অ্যামেন্ড করা হয়েছিল। সেখানে কি করা হয়েছিল বলতো, এই জায়গাতে অ্যামেন্ড করা হয়েছিল যে গভর্নর জেনারেল অ্যান্ড দ্য কাউন্সিল অ্যান্ড দ্য সার্ভেন্টস অফ গভর্নমেন্ট ওয়ার এক্সেম্পটেড ফ্রম জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্ট যেটা তৈরি করা হলো, সেই সুপ্রিম কোর্টের জুরিসডিকশন থেকে কোম্পানির যে গভর্নর জেনারেল এবং তার যে কাউন্সিল, তাদের মেম্বারদেরকে বের করে আনা হলো। কেন কি, দেখো, যদি কোম্পানির গভর্নর জেনারেল বা কোম্পানির যদি সার্ভেন্টরা তারা কোম্পানির স্বার্থে বা নিজেদের এক্সপ্লয়টেশনের স্বার্থে যদি কিছু অমানবিক কাজ করেও থাকে, তবু তাদের বিচারের আওতায় আনা যাবে না, এই অ্যামেন্ডমেন্টটা করা হলো। ওকে, এরপর আসো পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এর সময় দেখা যাচ্ছে যে পিটসের ইন্ডিয়া অ্যাক্ট আসছে 1784 সালে। কত বছর পর? 1773-এ এসেছিল, তারপরে আসলো 74, মোটামুটি 10 বছর 9 বছর পরে আর একটা আইন আসলো, দ্যাট ইজ ডিস্টিংগুইশড বিটুইন কমার্শিয়াল। অর্থাৎ এইবার কি করা হলো, কোম্পানির দুটো ক্লাসিফিকেশন হলো। কোম্পানির একটা হয়ে গেল কমার্শিয়াল পার্ট, একটা হয়ে গেল পলিটিক্যাল পার্ট। অর্থাৎ এখানে ক্লাসিফিকেশন হয়ে গেল যে কোম্পানিতে আমরা দুই ধরনের টিম তৈরি করে দিয়ে যাব। একটা টিম কোম্পানিতে ব্যবসা দেখবে, আর একটা টিম কোম্পানির পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলোকে দেখবে। এইখানে কোর্ট অফ ডিরেক্টরস তৈরি করা হলো আর বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হলো। কোর্ট অফ ডিরেক্টরসদের বলা হলো যে তোমরা ব্যবসায়ের দৃষ্টিটা দেখবে, ব্যবসা মানে কমার্শিয়াল ফাংশনসটাকে তোমরা দেখবে। আর বোর্ড অফ কন্ট্রোল করে দেওয়া হলো, বোর্ড অফ কন্ট্রোল সেটা কি দেখবে না, পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো তারা দেখবে। এটা পিটের ইন্ডিয়া অ্যাক্ট 1784 অনুযায়ী হলো। প্লেস দ্য ইন্ডিয়ান অ্যাফেয়ার্স আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এবং এই পিটের ভারত শাসন আইনের মাধ্যমে কিন্তু প্রথমবার বলা হলো যে কোম্পানি ভারতবর্ষে যে জায়গাগুলোকে অ্যাকোয়ার করেছে, সেই জায়গাটা আজ থেকে ব্রিটিশ পজিশন হবে, অর্থাৎ ব্রিটিশ ক্রাউনের সম্পত্তি হবে। অর্থাৎ কোম্পানির দখল করা জায়গা ভারতবর্ষে এখন সেটা সরাসরি ব্রিটেন সরকারের বা ব্রিটিশ গভর্নমেন্টের প্রপার্টি হবে, এটা বলা হলো। ওকে, এবং এই ভারতবর্ষের যা কিছু অ্যাফেয়ার্স সেটা সরাসরি ব্রিটিশ গভর্নমেন্ট দেখাশোনা করবে, এটা বলা হলো। গভর্নর্স কাউন্সিল ওয়ার এস্টাবলিশড ইন মাদ্রাজ অ্যান্ড বম্বে। এবং মাদ্রাজ আর বম্বের জন্যও কিন্তু গভর্নরদের কাউন্সিল তৈরি করে দেওয়া হলো, যেটা কিনা এতদিন ধরে কোথায় ছিল, গভর্নর অফ জেনারেল অফ বেঙ্গলের কাছে ছিল। এবার এখানে গভর্নর জেনারেল আর কমান্ডার ইন চিফকে এক করে দেওয়া হলো। কেন বলো তো, এই সময় এসেছিল হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তো লর্ড কর্নওয়ালিস সে বলছে কি, যে দেখুন, আমি তো আমেরিকাতে মানে খুব মানে যোগ্যতার সাথে কাজ করে এসছি, তো আমাকে যদি আপনারা ভারতবর্ষে পাঠান, তাহলে আমি কিন্তু ওইভাবে যাব না। তো তখন ইংরেজ সরকার বলল, তাহলে কি করলে তুমি যাবে? বলছে, আমি শুনেছি ভারতবর্ষে গভর্নর জেনারেল আলাদা আর কমান্ডার ইন চিফ আলাদা। বলছে, হ্যাঁ তাই। বলছে, তাহলে কাজ করো, আমাকে যদি দুটো পদই দিতে পারো তাহলে আমি যাব। তো এই লর্ড কর্নওয়ালিসের ডিমান্ড রাখতে গিয়ে গভর্নর জেনারেল আর কমান্ডার চিফ এই পদ দুটোকে এক করে দেওয়া হলো, যে গভর্নর জেনারেল সেই কমান্ডার ইন চিফ হবে। সেই শর্ত নিয়ে লর্ড কর্নওয়ালিস কিন্তু ভারতে আসলো, ক্ষমতা দখল করলো। ওকে, আচ্ছা, ওহ, হ্যাঁ, গেল। It was allowed to override the council's decision if he owned the responsibility for the decision. আচ্ছা, এখানে আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে ভেটো পাওয়ার দেওয়া হলো গভর্নর জেনারেলকে। অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে
জিজিবি কে একটা ভেটো পাওয়ার দেওয়া হলো। ওই যে বলেছিলাম একটা গভর্নর জেনারেলের কি একজন আর প্লাস 1+4, মানে একজন গভর্নর জেনারেল থাকবে আর 4জন তোমার ইয়ে থাকবে বলেছিলাম না, কি বলে, আর 4জন যে আদার্স মেম্বার থাকবে। তো সেইটা কি করা হলো, সেটাকে চেঞ্জ করা হলো এবং এই জায়গাটা আর একটা কাজ করা হলো। কর্নওয়ালিস দেখলো যে 1+4 মানে একজন গভর্নর জেনারেল, 4জন হচ্ছে তোমার এক্সিকিউটিভ মেম্বার, তারা মিলে তৈরি হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হচ্ছে। তো এইখানে এই যে 4জন এক্সট্রা লোক, এটা কিন্তু কর্নওয়ালিস মেনে নেয়নি। কর্নওয়ালিস বলেছিল যে এইবার সিস্টেম করো 1+3, মানে এক্সিকিউটিভ মেম্বার 3জন আর আমি একজন, 4জন। যদি এর থেকে আমি দুজনকে নিতে পারি তাহলে আমার আইন পাশ হয়ে যাবে, যা খুশি আমি করতে পারবো এবং আমাকে ভিটো পাওয়ার দিতে হবে। ভিটো পাওয়ার দেওয়া হলো, অর্থাৎ যেটা বলা হলো যে এক্সিকিউটিভ কাউন্সিলের কমিটি যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে চাইলে গভর্নর জেনারেল ভিটো দিয়ে দিতে পারতো, বন্ধ করে দিতে পারতো। ওকে, আচ্ছা, এরপর চলে আসো নেক্সট, দ্যাট ইজ চার্টার অ্যাক্ট 1793। এই যে 1793-তে চার্টার অ্যাক্ট আসলো, মানে কি, যে কোম্পানিকে আরও 20 বছরের জন্য ব্যবসা করার জন্য চার্টার দেওয়া হলো, সনদ দেওয়া হলো। এইখানে গভর্নর জেনারেল পাওয়ারকে আরও বাড়িয়ে দেওয়া হলো। It extended the overriding power given to Lord Cornwallis over his council to fall future governor generals and general of governors of presidents. Okay, তো মানে এখানে বলা হলো যে যেটা শুধুমাত্র লর্ড কর্নওয়ালিসকে দেওয়া হয়েছিল সেটা ফিউচারে যত গভর্নর জেনারেল আসবে তারা সবাই, এবং যারা প্রেসিডেন্সির গভর্নরগুলো যারা রয়েছে তারা সবাই এই ক্ষমতা ভোগ করবে। অ্যাপয়েন্টমেন্ট অফ সিনিয়র অফিসিয়ালসদের অ্যাপয়েন্টমেন্ট হলো। The royal approval was mandated for the appointment of the governor general, governors and commander in chief. Okay, কমান্ডার ইন চিফ তো যদি নিয়োগ করতে হয়, গভর্নরদের নিয়োগ করতে হয়, হ্যাঁ, বা গভর্নর জেনারেল নিয়োগ করতে হয়, তাহলে রয়্যাল অ্যাপ্রুভাল অবশ্যই লাগবে। সিনিয়র অফিসিয়ালস অফ দ্য কোম্পানি ওয়ার ডিওয়ার্ড ফ্রম লিভিং ইন্ডিয়া উইদাউট পারমিশন, ডুইং সো ওয়াজ ট্রিটেড অ্যাজ রেজিগনেশন। এবং এখানে আরেকটা কাজ করা হলো, আগে কি হতো, মনে করো যে কোম্পানির কোনো একজন অফিসার চাকরি নিয়ে ভারতে এসছে, সে কাউকে কিছু না বলেই বিদেশে এদিক সেদিকে ঘুরতে ঘুরতে চলে যেত, অথচ তার সমস্ত খরচ খরচা কোম্পানিকে বহন করতে হতো। তো সেই ক্ষেত্রে কি করা হলো, বলে দেওয়া হলো যে যদি ভাই তুমি ভারতে চাকরি নিয়ে আসো তাহলে এটা সরকারকে না বলে তুমি বাইরে যেতে পারবে না, ভারতের বাইরে তুমি যেতে পারবে না। যদি তুমি কোম্পানিকে না জানিয়ে ভারতের বাইরে চলে যাও তাহলে ধরে নেওয়া হবে যে তুমি রিজাইন করে গেছো। ওকে, আর এই জায়গাটাতে একটা কাজ দেখো, যেটাকে হোম চার্জেস বলা হয়, আমি একটু আগে আলোচনা করছিলাম না, মানে কোম্পানির যত ধরনের চাকর বাকর, আমাদের এখানে অ্যাকচুয়ালি চাকর বাকরই বলবো, সার্ভিস হোল্ডার যারা এখানে চাকরি করতো ইংরেজরা, তাদের বেতন, তাদের বাড়ির লোকেদের বেতন, তাদের সমস্ত খরচ খরচা এই ভারতের ট্যাক্স থেকে দেওয়া হতো, হোম চার্জেস দেওয়া হতো, এবং সেটা 1919 পর্যন্ত চলেছে, ভাবতে পারো একবার। মানে যত সমস্ত এই যে বোর্ড অফ কন্ট্রোলে যে সমস্ত মেম্বাররা ছিল তাদের যা বেতন ভাতা যা কিছু সেটা ভারতের রেভিনিউ থেকে তাদেরকে দেওয়া হতো। এটা 1919 পর্যন্ত চলেছে, যেটাকে হোম চার্জ বলা হয়। The company was also asked to pay 5 lakh pounds annually to the British government, এবং কোম্পানিকে এটাও বলা হলো যে ভাই তোমাদের আমরা আরো 20 বছরের সনদ দিচ্ছি, কিন্তু তুমি একটা কাজ করবে কি, যে তুমি কিন্তু 5 লক্ষ টাকা তোমাকে, সরি 5 লক্ষ পাউন্ড অ্যানুয়ালি আমাদেরকে পে করতে হবে, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টকে পে করতে হবে, এটা বলে দেওয়া হলো। আফটার পেইং ইটস নেসেসারি এক্সপেন্সেস, অর্থাৎ কোম্পানি এই দেশে যা রোজগার করছে তা থেকে তার যে কোম্পানি ইংরেজদের যারা কর্মচারী সবার বেতন মেটাতে হবে, সমস্ত খরচ খরচা বাদ দিয়ে নিজেদের প্রফিট রেখে ব্রিটিশ সরকারকে 5 লক্ষ পাউন্ড ইয়ারলি দিতে হবে, এটা বলা হলো। ওকে, এইভাবে তারা আরো 20 বছরের সনদ পেয়ে গেল। তাহলে আরো 20 বছর পর আর একটা চার্টার আসলো, দ্যাট ইজ 1813 চার্টার অ্যাক্ট। এই 1813 চার্টার অ্যাক্টে ডিমান্ড হলো ইংলিশ ট্রেডার্সদের। এইখানেই আমি বলছিলাম যে তোমাদের একটা থিওরি বলেছিলাম না, যে ব্যান্থামের একটা থিওরি, দ্যাট ইজ থিওরিটাকে বলা হচ্ছে কি যে না ইউটিলিটারিয়ানিজম, সেই ইউটিলিটারিয়ানিজমের থিওরি কিন্তু এখানে লাগু করা হলো, অর্থাৎ যেখানে ম্যাক্সিমাম লোক থাকবে, ম্যাক্সিমাম প্রফিট আর্ন করতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় ইউটিলিটেরিয়ান, আমি লিখে দিচ্ছি, উচ্চারণ হচ্ছে আমার ঠিক করে, ইউটিলিটেরিয়ান।
ইউটিলিটেরিয়ান 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 মানে প্রিন্সিপাল। তো এই ইউটিলিটেরিয়ান প্রিন্সিপাল ব্যানথামের এখানে বলা হয়েছিল যে ম্যাক্সিমাম হ্যাপিনেস ফর ম্যাক্সিমাম নাম্বার, অনেক বেশি সুখ অনেক বেশি লোক। ওকে, তো এটার জন্য সবাইকে ব্যবসা করার সুযোগ দিতে হবে। কেন কোম্পানি একা একা ব্যবসা করবে? হুম, এটা ছিল ডিমান্ড। যারা ইংরেজ যে ট্রেডার্সরা ছিল, যারা কোম্পানির মেম্বার ছিল না, তারা এই ডিমান্ড করলো যে আমাদের কেন দেবেন না? যেহেতু ব্রিটিশ পজিশন হয়ে গেছে ভারত এখন, সেটা তো আর কোম্পানির পজিশন নেই, সেটা এখন ব্রিটিশ পজিশন হয়ে গেছে, তাহলে কেন আমরা ব্যবসা করতে যেতে পারবো না? এটা। তারপরে আবার কি হলো, নেপোলিয়ন বোনাপার্ট সে কন্টিনেন্টাল পলিসি অ্যাপ্লাই করেছিল ইউরোপে। জানো তো, যখন আমরা বিশ্বের ইতিহাসটা যখন আমরা দেখবো বা পড়বো, তখন এটা দেখবা যে নেপোলিয়ন বোনাপার্ট কন্টিনেন্টাল পলিসি 1806 সালে অ্যাপ্লাই করেছিল ইউরোপে, যেখানে বলা হতো যে নেপোলিয়নদের লোক ছাড়া অন্য কেউ সেখানে ব্যবসা করতে পারবে না। এই কারণে ইউরোপে নিজেদের কন্টিনেন্টে কিন্তু ব্রিটিশরা ব্যবসা করতে পারতো না, ইংল্যান্ডরা ব্যবসা করতে পারতো না, যার কারণে ইংরেজ যে বণিক অন্যান্য যারা ছিল তাদের তো লস হতো, তারা ব্যবসা করতে পারছে না, তাই তাদের ভারতে আসতে দিতে হবে। এই জন্য এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানির মনোপলিকে ভেঙে দেওয়া হলো এবং অন্যান্য যারা ট্রেডার্স আছে তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হলো। এই ঘটনা যখন ব্রিটিশ সরকার করলো, তখন কোম্পানি বলল, হায় ভগবান, আমরা এতদিন ধরে কষ্ট করে কত পরিশ্রম করে এই ভারত দখল করলাম, ভারতটাকে এই করলাম, এখন আমরা ব্যবসা করতে পারবো না, সবাই এসে ব্যবসা করবে, তাহলে তো আমাদের গেল সব। তখন ইংরেজ সরকার বলল, কথা তো ঠিক বলেছে, এরা যেহেতু অনেক সংগ্রাম করে ভারতবর্ষটাকে নিজেদের করেছে, তাহলে এদের তো লস হবে। তখন বলল যে দেখো, এই সমস্ত ফাজলামো কিন্তু আমরা মেনে নেব না। কে বললো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা বলল যে চায়নার মতন একটা জায়গা যেখানে কেউ ঢুকতে পারে না, আমরা কত কষ্ট করে ঢুকেছি। এই আসামে ছিল পাহাড় পর্বত, সে আসামের পাহাড় পর্বত কেটে আমরা চা তো গাছ লাগিয়েছি, চায়ের ব্যবসা করছি, এই সমস্ত কিছুই এখন সবাই এসে ব্যবসা করলে আমাদের লাভ কি হবে? তখন ব্রিটিশ সরকার কোম্পানিকে ডেকে ঠান্ডা ঘরে বোঝালো, দেখ বাবা, তোরা তো ব্যবসা বহুদিন করলি, এবার পরিস্থিতি তো বুঝতে হবে, তো সেই পরিস্থিতি বুঝে এখন সবাইকে সুযোগ করে দিতে হবে। কারণ বলা হচ্ছে যে নেপোলিয়ন বোনাপার্ট এমনকি রাশিয়ার সঙ্গেও যদি সম্পর্ক রাখো তাহলে কপালে কষ্ট আছে, এই সমস্ত কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট সে সময় বলছিল। বলছিল যে পরিবেশ পরিস্থিতি তো বুঝতে হবে, তাহলে তুই এক কাজ কর, চায়না আর টি এই দুটোর মনোপলি কোম্পানির কাছে থাক, বাকি ভারতে অন্যান্য ট্রেডার্সরা আসুক ব্যবসা করতে। বুঝতে পারছো কি বলেছি? অর্থাৎ 1833-এর চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চায়নাতে তাদের মনোপলি দেওয়া হলো, আর ভারতের চায়ের ব্যবসাতে তাদের মনোপলি দেওয়া হলো, বাকি সব জায়গা থেকে তাদের মনোপলি শেষ করে অন্যান্য ব্রিটিশার্সদের কেউ কিন্তু ভারতে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছিল। বুঝেছো? বেশ। অ্যাসিস্ট্যান্স টু লার্নেড নেটিভস এ সাম অফ ₹1,00,000 অ্যানুয়ালি। আচ্ছা, এইখানে দেখো বিষয়টা কি হচ্ছে, দেখো কোম্পানির যেহেতু এবার তোমার বিজনেস পারপাস থেকেও পলিটিক্যাল গেইন এখানে যেহেতু বেশি হয়ে গেছে, সেহেতু দেখো, আমি যদি বিদেশ থেকে কোনো একটা লোককে ভারতে এনে চাকরি দিই, তাহলে তার বেতন আমাকে অনেক বেশি দিতে হবে। আর সেখানে যদি আমি ভারত থেকে লোক কাজে লাগাতে পারি, তাহলে তাদের একজনের বেতনে আমি 5 জন ভারতীয়কে কাজে লাগাতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের লোকেদেরকে, নেটিভদেরকে শিক্ষিত করতে হবে, অর্থাৎ ভারতীয়দেরকে ইংরেজি পড়াতে হবে, ভারতীয়দেরকে ইংরেজি কালচারে উদ্বুদ্ধ করতে হবে। এই জন্য ভারতীয়দের এই যে পরিবর্তন করতে হবে, তাদের শিক্ষা, তাদের তাদের শিক্ষা, তাদের সোসাইটি, এই জায়গাতে পরিবর্তন আনতে হবে। আসলে ব্যাপারটা কি, মনে করো একজন টকবগি ইংলিশ বলে, সে যদি একটা পাজামা কুর্তা পরে থাকে তাহলে তার ভালো লাগবে না। তো সে যদি কোট পরতে চায়, তাহলে সেখানে কোট, তো দেখো বিদেশিদের কোট সেখানে ভারতে বিক্রি হচ্ছে, কেউ ইংরেজি জানে না, যদি কেউ ইংরেজি না জানে সে কোটটা কি করে পরবে ভারতে? তাই এইটা বলা হলো যে ব্যবসায়িক পারপাস, কর্মচারীদের পারপাস, সমস্ত পারপাস মিলিয়ে ইংরেজরা দেখলো যে ভারতীয়দেরকেও ইংরেজি শেখাতে হবে। আর যদি কোনো ভারতীয় ইংরেজি শিখে যায় একবার, তাহলে সে কোর্টের ডিমান্ড তার হয়ে যাবে। অর্থাৎ বিদেশের কোর্ট ভারতে বিক্রি করার জন্য ইংরেজিটাকে শেখাও। আমি অ্যাকচুয়ালি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারছো বিষয়টা? আবার বিদেশ থেকে কোনো কর্মচারীকে এনে এখানে চাকরি দেব, তার যা একার বেতন দিতে হবে, তার থেকে আমি এই ভারত থেকে যদি 10 জন লোককে কাজে লাগিয়ে দিতে পারি, তাহলে তার জন্য তো আমাকে ক্লার্ক তৈরি করতে হবে।
অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে কাজ করার জন্য আমার তো সেই লোক তৈরি করতে হবে, ইংরেজি শেখাতে হবে। এই জন্য এই চার্টার অ্যাক্ট 1813 অনুযায়ী বলা হলো যে তোমরা প্রত্যেক বছর 1,00,000 টাকা খরচ করবা ভারতীয়দেরকে শিক্ষিত করার জন্য, ইংরেজি ভাষায় বা ইংরেজিতে শিক্ষিত করার জন্য, এটা বলা হয়েছিল। ওকে, আচ্ছা, দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্রিন্সিপাল অফ স্টেটস রেসপন্সিবিলিটি ফর এডুকেশন। এবং এটা সবার প্রথম নেওয়া হলো যে স্টেট রেসপন্সিবিলিটিতে এডুকেশনের ব্যবস্থাটা করতে হবে। এবং এতদিন ধরে তুমি একবার ভাবো, 1600 খ্রিস্টাব্দে এই এই 1600-তে এই ইংরেজরা ভারতে এসছে, তারা এতদিন ধরে কোনো মিশনারিকে, কোনো খ্রিস্টান মিশনারিকে ধর্মপ্রচারের জন্য ভারতে আসতেই দেয়নি। এই প্রথমবার চার্টার অ্যাক্ট 1813 মানে 213 বছর পরে তারা অ্যালাউ করছে খ্রিস্টান মিশনারিদেরকে ভারতে আসার জন্য। এমনটা কেন জানো? এই জন্যই ইংরেজদের স্থায়িত্ব হয়েছিল, এই জন্যই। বাকি তুমি অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ছিল, তারা দেখেছো তারা আসার আগে তারা ধর্মের লোক নিয়ে চলে এসেছিল, গল্পগুলো তো অলরেডি করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই চার্টার অ্যাক্ট 1813-র মাধ্যমেই কিন্তু খ্রিস্টান মিশনারিদেরকে ভারতে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়েছিল। ওকে, চলো এরপর আসছে আরো 20 বছর পরে, তাহলে আসছে চার্টার অ্যাক্ট 1833। এটাই শেষ চার্টার অ্যাক্ট, মনে রাখবা, এটাই শেষ। অর্থাৎ এবার 1813-র পরে আবার 20 বছর দেওয়া হলো চার্টার, তারপরে 1833-এ আবার চার্টার দেওয়া হয়েছিল। কোম্পানিজ ট্রেড লিস্টটাকে আরো 20 বছর ইনক্রিজ করা হয়েছিল। এটার মাধ্যমে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ইউরোপিয়ান ইমিগ্রেশন করা হয়েছিল, অর্থাৎ অল রেস্ট্রিকশন অন ইউরোপিয়ান ইমিগ্রেশন অ্যান্ড অ্যাকুইজিশন অফ প্রপার্টি ইন ইন্ডিয়া ওয়ার লিফটেড, which paved the way for the wholesale European colonization of India। অর্থাৎ এখানে ইউরোপিয়ান ইমিগ্রেশনদের জন্য সমস্ত ধরনের রেস্ট্রিকশনসটাকে উইথড্র করে দেওয়া হয়েছিল, লিফট করে দেওয়া হয়েছিল। এবং এই চার্টার অ্যাক্টের ফলে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটা ছিল না, সেটাকে বলা হলো যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কেন? কারণ ব্রিটিশদের প্রভিন্স ভারতবর্ষে তখন না অনেকটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, যার কারণে এখন শুধু আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল বললে হবে না, এখন বলতে হবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে তোমার প্রথম ভারতে আসলেন কে না, উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে ভারতে আসলেন। এবং এইখানে দেখতে পাবা যে এখানে একটা ল কমিশন গঠন করা হয়েছিল, ল কমিশন। এইখানে না ম্যাকলের এন্ট্রি ঘটবে। ইতিহাস যদি তোমরা পড়ো তাহলে তোমরা দেখবে যে উইলিয়াম বেন্টিং এর সাথে ম্যাকলে এর রিলেশন কিন্তু ভালো ছিল না। ম্যাকলে বেন্টিং মনে করতো যে এই ম্যাকলে হচ্ছে বেশি বোঝে। এই যদি ম্যাকলেকে, আর একটা কথা শুনে রাখো, এই 1833-এর যে মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এনার যে এক্সিকিউটিভ বডি ছিল না, সেই এক্সিকিউটিভ বডিতে 1+4 মেম্বার আবার হলো। তাহলে এই জায়গাটা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট আসলো, সেখানে গভর্নর জেনারেলের কমিটিতে ছিল 1+4, মানে একজন গভর্নর জেনারেল, 4 জন এক্সিকিউটিভ মেম্বার। তারপর যখন 1784-তে আবার নেক্সট আসলো রেগুলেটিং অ্যাক্ট, সেখানে দেখবা যে লর্ড কর্নওয়ালিস কি করলো, যে সে বললো যে 1+3 আমার মেম্বার লাগবে, মানে একজন আমি গভর্নর জেনারেল আর 3 জন এক্সিকিউটিভ মেম্বার। কিন্তু 1833-এ এসে এটার আর একটা পরিবর্তন হলো, এখানে আবার 1+4 হলো। 1+4 হলো কারণ এই 4 নাম্বার যে ইনক্রিজ হলো একটা, সেটা হচ্ছে লর্ড ম্যাকলে সে ল মেম্বার হিসাবে যোগদান করলো। এই কাহিনীটা একটু শুনে নাও। তো বেন্টিং মোটামুটি তোমার ধরো এই ম্যাকলেকে পছন্দ করতো না বেশি, কারণ ও মনে করতো, বেন্টিং মনে করতো যে এই ব্যাটা বেশি বোঝে। তো তখন ও কিন্তু ব্রিটিশ সরকারের একটা চাপ ছিল ম্যাকলের ওপরে। ম্যাকলেকে তারা কথা দিয়েছিল যে ভাই তোমাকে আমরা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ভারতবর্ষে কোনো না কোনো সময় অ্যাপ্লাই করব, তুমি কাজ করে যাও। তো সেই ক্ষেত্রে ব্রিটিশ সরকার চাইছিল যে ম্যাকলকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ঢোকানো হোক, কিন্তু বেন্টিং চাইছিল যে না, ওকে আমি ঢোকাবো না আমার টিমের মধ্যে। তখন তাকে অনেকভাবে বুঝিয়ে রাজি করা হলো যে আচ্ছা ঠিক আছে চলো, ওকে তুমি জেনারেল হিসেবে মেম্বার হিসেবে ঢোকাতে হবে না, ওকে আমরা ল মেম্বার হিসেবে ঢুকিয়ে দিই। তখন একটা ল কমিশন করে ম্যাকলেকে ল মেম্বার হিসাবে কিন্তু বেন্টিং এর এক্সিকিউটিভ বডিতে ঢোকানো হয়েছিল। হ্যাঁ, এটা মাথায় রেখো। চলো চলো তাহলে এটা 1+4 আমি তো বলেই দিলাম এখানে। চলো চার্টার অ্যাক্ট এখানে হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো 1853। এইবার তুমি দেখছো যে এখানে আর কোম্পানিকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না ফার্দার।
তাহলে কোম্পানির ট্রেড কি হলো, দ্য কোম্পানি ওয়াজ টু কন্টিনিউ পজেশন অফ টেরিটরিজ আনলেস দ্য পার্লামেন্ট প্রোভাইডেড আদারওয়াইজ। ওকে, অর্থাৎ এইখানে বলা হলো যে কোম্পানি তার পজিশনটাকে কন্টিনিউ করতে পারবে, টেরিটরি পজিশনটাকে কন্টিনিউ করতে পারবে যদি কিনা পার্লামেন্ট তাকে আদেশ দেয়। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট যা বলবে কোম্পানিকে এখন তাই শুনে চলতে হবে। অর্থাৎ ধীরে ধীরে কোম্পানিকে কিভাবে ব্রিটিশ সরকার সরিয়ে দিয়ে নিজেদের শিকড় গজিয়ে দিল, বুঝতে পারছো তো। দ্য কোম্পানিজ প্যাট্রোনেজ ওভার দ্য সিভিল সার্ভিস ওয়াজ ডিসলভ, এবং কোম্পানির প্যাট্রোনেজে সিভিল সার্ভিসের ব্যাপারটাকে ডিসলভ করা হতো। অর্থাৎ ব্যাপারটা কি ছিল বিষয়টা, ভারতীয় যে সিভিল সার্ভিস, হ্যাঁ, এই সিভিল সার্ভিসে কোম্পানি আগে যাকে মনে করতো তাকে এনে বসিয়ে দিত আর বলতো যে আচ্ছা ঠিক আছে চলো তুমি আজকে থেকে আইএএস অফিসার আসো ভারতে কাজ করো, এরকম একটা ব্যাপার ছিল। কোম্পানি যাকে চাইতো তাকে একটা অফিসার হিসেবে বসিয়ে দিত। এই 1853 চার্টার অ্যাক্ট অনুযায়ী বলা হলো যে না ভাই, এটা আর হবে না। ভারতের সিভিল সার্ভেন্ট হিসাবে যারা আসবে তাদেরকে রীতিমতো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে এখানে প্রবেশ করতে হবে, এবং এইখানে ভারতীয়দের জন্য সুযোগ করে দেওয়া হলো যে ভারতীয়রাও এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু একটা ব্যাপার আছে, এখানে বয়স কম ছিল তো, যার কারণে ভারতীয়রা এই কম্পিটিশনে পেরে উঠতো না। ঠিক আছে, পরবর্তীকাল দেখবে এটার রেকটিফিকেশন হতে থাকবে। তো এটা যেহেতু আজকের বিষয় নয়, আমি আর এটাকে ডিটেলসে আলোচনা করছি না। নেক্সট, এখানে আবার ফোর্থ অর্ডিনারি মেম্বার আসলো গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিলে। আচ্ছা, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, এখানে কি করা হলো, লোকাল রিপ্রেজেন্টেশনকে ইন্ট্রোডিউস করা হলো এবং ইন্ডিয়ান লেজিসলেচারের ইন্ট্রোডাকশন হলো। এইখানে একটা লেজিসলেটিভ উইং এর এস্টাবলিশ করা হলো, যেটাকে বলা হলো ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। ওকে, হাউএভার promulgation of law required to assent the governor general who could veto any bill of the legislative council, এবং এই legislative council যা কিছুই আইন পাশ করুক না কেন সেটাতে গভর্নর জেনারেলের কিন্তু ভিটো পাওয়ারটা দিয়ে দেওয়া হলো। ওকে, চলো এরপর আসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে 1857 সালের মহাবিদ্রোহ ঘটে গেছে। এরপর কি হলো না, এরপর কোম্পানির শাসন ভারতবর্ষে শেষ হয়ে গেল। হ্যাঁ, কোম্পানির শাসন ভারতবর্ষে শেষ হয়ে গেল এবং এইখানে শুরু হয়ে গেল তোমার সরাসরি ব্রিটিশ সরকারের রুল ভারতবর্ষে শুরু হয়ে গেল, এবং এই জায়গায় গভর্নর যারা ছিল সেই গভর্নরকে বাদ দিয়ে নতুন পদের সৃষ্টি করা হলো, দ্যাট ইজ ভাইস রয়। অর্থাৎ টাইটেল যেটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল সেটাকে ডিলিট করে দিয়ে বলা হলো যে ভাইস রয় অফ ইন্ডিয়া, এবং সবার প্রথম লর্ড ক্যানিংকে এই মুহূর্তে আনা হলো এবং তিনি হচ্ছে ভারতবর্ষের প্রথম ভাইসরয় হিসেবে আসলেন। ভাইসরয় মানে কি, ভাইসরয় যিনি ব্রিটিশ সরকার ডাইরেক্টলি অ্যাপয়েন্ট হবেন। ওকে, ডাইরেক্টলি অ্যাপয়েন্ট হবেন ব্রিটিশ সরকারের দ্বারা, এবং সে মানে ব্রিটিশ সরকারের একটা প্রতিনিধি হিসেবে ভারতবর্ষে কাজ করবেন, গভর্নর নয়, গভর্নর হিসেবে, গভর্নর জেনারেল হিসেবে নয়। ওকে, বোঝা গেল? তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের কাহিনী। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এর পর থেকে আবার আলোচনা করব। ওকে, গুড বাই।